সাজিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসে আছে শ্রাবণী। রাত প্রায় 12:30 বাজে। প্ল্যাটফর্মে মানুষের ভিড় না থাকলেও এখনও প্রায় অনেক মানুষেরই আনাগোনা রয়েছে। প্ল্যাটফর্মের দুধারের দোকানগুলো সব খোলা আছে। চারপাশ থেকে কুকুরের হাঁকডাক ভেসে আসছে। প্ল্যাটফর্মে চলমানরত লোকজনের মধ্যে কেউ কেউ সামনে থেকে ক্রস করার সময় শ্রাবণীর দিকে ভ্রুকুটি করে তাকাচ্ছে। সেই দিকে শ্রাবণীর কোনো ভ্রুক্ষেপ নেই। ও পাথরের মূর্তি ন্যায় বসে আছে। নিঃশব্দে ওর দু চোখের কোণ বেয়ে অশ্রুদের ঢল নামছে। শ্রাবণীর থেকে কিছুটা দূরে ওর ওই বেঞ্চের অন্য মাথায় বসে আছে সুদর্শন একটা ছেলে। গায়ের পোশাক দেখেই বোঝা যাচ্ছে বেশ বিত্তশালী পরিবারের ছেলে সে। তার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট অনুতপ্তের ছাপ। ছেলেটা কি আদৌ অনুতপ্ত, নাকি অনুতপ্ত হওয়ার ভান ধরেছে, সেটা জানা নেই শ্রাবণীর। জানার চেষ্টাও করছে না ও। আপাতত ও নিজের উপরে লজ্জিত। একটা বিশ্বাসঘাতককে ভালোবেসে সব ছেড়ে ছুড়ে এত দূরে চলে আসার জন্য নিজের বিশ্বাসের উপর লজ্জা লাগছে ওর। দুজনের মধ্যে মৌনতা কাটিয়ে পাশে বসে থাকা ঋষার নামের ছেলেটা অপরাধী কণ্ঠে বলে উঠল, সব দোষ আমার শুকতারা। আমার একটা স্টুপিড বাজির জন্য ইরাজ এমন একটা কাজ করেছে। আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। এবার তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারো। দরকার হলে পেনাল্টি হিসাবে তুমি যত টাকা চাও তত টাকা আমি এক্ষুনি তোমাকে দিতে পারি। তাও প্লিজ তুমি এখন তোমার নিজের বাড়িতে ফিরে যাও, না হলে এই ব্যাপারটা পাবলিকলি জানাজানি হলে ইরাজের নাম খারাপ হবে, ওর রেপুটেশন নিয়ে টানাটানি হবে। তুমি অবশ্য সেটা চাও না। যাকে ভালোবেসেছো তার এত বড় ক্ষতি নিশ্চয়ই তুমি হতে দিবে না। শ্রাবণী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ঋষানের দিকে। ওর পুরোটা জীবন নষ্ট করে দিয়ে এখন কিনা এরা ওকে টাকার অফার দিচ্ছে। বাহ, কি দারুণ মন মানসিকতার লোক এরা। ইচ্ছাকৃতভাবে একটা মেয়ের পুরো জীবনটা ছারখার করে দিয়ে এখন নিজেদের সকল রেপুটেশন বাঁচানোর চিন্তা করছে। আর ওইদিকে হয়তো এতক্ষণে ওর পুরো পরিবার গ্রামের মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হয়ে চোখের জলে নিজেদের বুক ভাসাচ্ছে। শ্রাবণের চোখ মুখের ভঙ্গি থমথমে হয়ে গেল। ও কঠোর দৃষ্টি নিক্ষেপ করে ঋষানের দিকে তাকালো। শক্ত কণ্ঠে বলে উঠল, আশা করি আপনার সমস্ত কথা শেষ হয়েছে মিস্টার রিশান। এবার আপনি আসতে পারেন। কিন্তু তুমি আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনাদের তথাকথিত রেপুটেশন নষ্ট হয় এমন কোনো কাজই আমি করব না। প্লিজ ইউ মে গো নাও। ঋষান অসহায় দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণীর চোখ মুখ শক্ত করে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। ঋষান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে থেকে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। তারপর গলা খাকারি দিয়ে বলল, আমি আসছি শুকতারা। তুমি নিজের খেয়াল রেখো। আর যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি আমার সাধ্যমতো তোমার হেল্প করার চেষ্টা করব। কথাটা বলে ঋষান উত্তরের আশায় কিছুক্ষণ শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কিন্তু শ্রাবণী চুপচাপ অন্যদিকে নিজের দৃষ্টি ঘুরিয়ে বসে রইল। ঋষান বুঝলো শ্রাবণী ওর সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক না। তাই ও একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গন্তব্যের দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পরেই ঋষানের অস্তিত্ব অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। শ্রাবণী দু হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ওর বুকের মধ্যে উথাল ঝড় শুরু হলো। ভিতরকার সমস্ত কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। ভালোবাসার মানুষটার থেকে এত বড় প্রতারণার শিকার হয়ে ওর মৃত্যুর সমান যন্ত্রণা শুরু হলো। হৃৎপিণ্ডের অসম্ভব যন্ত্রণায় শ্বাসনালী আটকে আসতে লাগলো। দৃষ্টিতটে ভেসে উঠল 6 মাস আগের সেই স্মৃতি, যেখান থেকে এই প্রতারকদের জঘন্যতম গেমের সূচনা হয়েছিল। শ্রাবণী ওর গ্র্যাজুয়েশন রেজাল্ট হাতে পেয়ে বান্ধবীদের সাথে হই হুল্লোড় করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে মাত্রই বাসায় ফিরেছিল। তখনই ওর মা ওর রুমে এসে এক গাদা ছেলেদের ফটো ওর হাতে ধরিয়ে দেয়। কড়াভাবে জানিয়ে দেয় গ্র্যাজুয়েশন শেষ, এখন এর মধ্যে থেকে কোনো একটা ছেলেকেই ওকে বিয়ে করতে হবে। কথাটা বলে উনি শ্রাবণীর রুম থেকে চলে যায়। কিন্তু শ্রাবণীর চায় মিজাজ খারাপ হয়ে। এতদিন ধরে গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে যাও বা বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিল, এখন তাও পারবে না। ও ভালো করেই জানে এখন যে করেই হোক ওর পরিবারের লোকেরা ওকে বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু এসব অ্যারেঞ্জ ম্যারেজ শ্রাবণীর বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। ও তো দেখে শুনে পছন্দ করে মনের মতো কাউকে সিলেক্ট করতে চায় নিজের লাইফ পার্টনার হিসেবে।
যাকে এক কথায় বলে লাভ ম্যারেজ করতে চায়। কিন্তু ওর পরিবারের লোকেরা সবাই এই লাভ ম্যারেজের বিপক্ষে। তারা এসব একদম পছন্দ করে না। শ্রাবণীর কলেজ আর ভার্সিটির লাইফেও ওর পরিবারের লোকেরা ওকে এমনভাবে লেখাপড়া নিয়ে প্রেসার দিত যে ওর কখনো কোনো ছেলের দিকে সেরকমভাবে তাকানোর সুযোগই হয়ে ওঠেনি। শ্রাবণী নিজেও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়ার সবসময় নিজের লেখাপড়াটাকে বেশি প্রাধান্য দিয়েছে, আর ওর পরিবারের লোকের ইচ্ছেও পূরণ করেছে। কিন্তু ওর কোনো ইচ্ছুরই মূল্য হয়তো তাদের কাছে নেই। যদি থাকতো তাহলে হয়তো তারা ওর লাইফ পার্টনার সিলেক্ট করতে এতটা তাড়াহুড়ো করতো না। এই দায়িত্বটা অন্তত ওর হাতে তুলে দিত। এসব ভেবে শ্রাবণীর হাতে থাকা সমস্ত ফটোগুলো রেগে ফ্লোরে ছুঁড়ে ফেলে মুড অফ করে বেডের উপরে বসে পড়ে। তখনই ওর ফোনে ভাইব্রেট করে ওঠে। শ্রাবণী বেডের উপরে রাখা সাইড ব্যাগটার চেইন খুলে সেখান থেকে ওর ফোনটা বের করে। রিশান আহমেদ নামক একটা আইডি থেকে ওর মেসেঞ্জারে কল এসেছে। আইডিটা দেখেই শ্রাবণীর মেজাজটা চরম খারাপ হয়ে গেল। এই ছেলেটা এক্সামের সময় ওকে সারাক্ষণ মেসেজ করে বিরক্ত করেছে। ভদ্রতার খাতিরে শ্রাবণী দু একবার মেসেজে রিপ্লাই দিল। এর চিপ টাইপের ফ্লাটিং মার্কা সব কথা শুনে ও বিরক্ত হয়ে গেছে। তাই বাধ্য হয়ে ওই ছেলেটার মেসেজ সিন করাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই 2-3 দিন যাবৎ ছেলেটা বারবার ওকে কল দিচ্ছে। শ্রাবণী কয়েকবার বারণ করার পরেও ওর কথা শুনেনি। সুযোগ পেলেই ওকে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে। শ্রাবণীর এবার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও ফোনটা রিসিভ করে অপর পাশের ব্যক্তিটিকে অনবরত গালি দেওয়া শুরু করলো। এতদিনে মনের মধ্যে পুষে রাখা সমস্ত রাগ ছেলেটার উপর ছেড়ে ঠাস করে ফোনটা কেটে দিল। তারপর ছেলেটাকে আনফ্রেন্ড করে ওর আইডিটা মেসেঞ্জার থেকে রেস্ট্রিক্ট করে রাখলো। তার 2 দিন পর শ্রাবণী মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়ে দেখলো ইরাজ ইমরোজ নামের একটি আইডি থেকে ওকে সালাম দিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এরকম র্যান্ডম রিকোয়েস্ট প্রায় ওর কাছে আসে। তাই শ্রাবণী বেশি কিছু না ভেবে সালামের জবাব দিয়ে মেসেজ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। কিছুক্ষণ পর ইরাজ নামের ব্যক্তিটি রিপ্লাই দিল। তারপর থেকেই শুরু হলো ওদের মধ্যে টুকিটাকি চ্যাটিং কনভারসেশন। প্রথম কয়েকদিন হাই হ্যালো পর্যন্ত সীমাবদ্ধ থাকলো বিষয়টা, কিন্তু কিছুদিন যেতেই সেটা লং টাইম কথা বলার অভ্যাসে পরিণত হলো। ইরাজের কথা বলার ধরনে শ্রাবণী ভীষণভাবে ইমপ্রেস হয়ে গেল। ওর মনে হলো ছেলেটার কথার মধ্যে কোনো একটা জাদু আছে যেটা সব সময় ওর মনকে ভালো রাখে। অদ্ভুত ব্যাপার হলো শ্রাবণীর যতই মন খারাপ থাকতো না কেন, ইরাজের সাথে কথা বলার পর ওর সমস্ত মন খারাপ দূর হয়ে যেত। আবার 2-1 দিন কথা বলতে না পারলে ওর মারাত্মক মুড অফ হয়ে যেত। শ্রাবণী উপলব্ধি করতে পারছিল ও ধীরে ধীরে ইরাজের উপরে দুর্বল হয়ে যাচ্ছে। তবে ও যেটা ইরাজকে বুঝতে দিতে চাচ্ছিল না, আগে ইরাজের মনের কথা জেনে তারপর ওর অনুভূতির ব্যাপারে ইরাজকে জানাতে চেয়েছিল। শ্রাবণী অপেক্ষার প্রহর গুনছিল। ওর অপেক্ষার অবসান ঘটিয়ে ইরাজ হঠাৎ করে একদিন নিজেই শ্রাবণীকে প্রপোজ করে বসে। খুশিতে শ্রাবণীর চোখে পানি চলে আসে। ও ভালো মন্দ কোনো কিছু না ভেবেই ইরাজের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। ওর নিজের অনুভূতিগুলোও ইরাজের কাছে কনফেশন করে। তারপর দিন ইরাজ ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এতদিন দুজনের কথাবার্তা মেসেঞ্জারের মধ্যে সীমাবদ্ধ ছিল। ইরাজ এতদিন কখনো শ্রাবণীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি। আর শ্রাবণীও কেন যেন লজ্জা আর জড়তার জন্যে ওকে রিকোয়েস্ট পাঠাতে পারেনি। ইরাজ রিকোয়েস্ট পাঠিয়েছে দেখে শ্রাবণী মনে মনে বেশ খুশি হয়। সাথে ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধিও চাপে। ও আইডি থেকে নিজের সমস্ত ফটো ডিলিট করে দিয়ে তারপর ইরাজের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ইরাজের আইডিটা একটু ঘাটাঘাটি করতেই দেখতে পায় ওকে যেদিন ইরাজ মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছিল তার আগের দিনই ওই আইডিটা খোলা হয়েছে। আইডিতে তেমন একটা পোস্ট নেই। তাছাড়া ইরাজের ব্যাপারে সেখানে তেমন কোনো ডিটেলসও নেই। ব্যাপারটা প্রথমে একটু অদ্ভুত লাগলো, পরে শ্রাবণী এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে। এটা ভেবে খুশি হয়ে যায় যে ইরাজের আইডিতে কোনো রকম মেয়ে বন্ধু নেই। তার মানে ইরাজ আসলেই ভালো চরিত্রের একটা ছেলে। এভাবেই দিন গড়াতে থাকে। মেসেজ থেকে কলেও ওরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে শুরু করে, তবে ভিডিও কল না, অডিও কল। শ্রাবণী ইরাজকে আগেই শর্ত দিয়েছিল যে বিয়ের আগে ওরা একে অপরকে দেখবে না। ইনফ্যাক্ট
কেউ কারো পিকও দেখবে না। যদিও কথাটা শ্রাবণী ইরাজকে মজা করেই বলেছিল, কিন্তু অদ্ভুতভাবে ইরাজ ওর কথায় সত্যি সত্যি রাজি হয়ে গিয়েছিল। শ্রাবণী কখনো ইরাজকে নিজের আসল নামটাও বলেনি। ওর আইডির নাম ছিল শুকতারা। ইরাজ ওকে সেই নামেই ডাকতো। ইরাজের মুখে শুকতারা ডাক শুনলে শ্রাবণীরও বেশ ভালো লাগতো। তাই ও ইচ্ছা করে ইরাজকে কখনো ওর নিজের নামটি বলেনি। তাছাড়া ইরাজও ইন্টারেস্ট নিয়ে কখনো ওর ব্যাপারে তেমন কিছু জিজ্ঞেস করেনি। যেই ব্যাপারটা শ্রাবণীর সবচেয়ে বেশি ভালো লেগেছিল, ও ভেবেছিল ইরাজ ওকে না দেখে ওর ব্যাপারে কিছু না জেনেই ওকে মন থেকে ভালোবাসে। শ্রাবণী সবসময় এরকম কাউকেই নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল, যে কখনো ওর বাহ্যিক সৌন্দর্য অথবা ওর চাকচিক্য দেখে ওকে ভালোবাসবে না, বরং ওর মন, ওর গুণ, ওর যোগ্যতা দেখে ওকে ভালোবাসবে। আর হয়েছিল সেটাই। ও যেমন মানুষকে নিয়ে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিল, ইরাজও ঠিক তেমন ধরনের মানুষ ছিল। সময় গড়াতে থাকে। মেসেঞ্জার ছাড়াও দুজনের মধ্যে ফোন কলেও কথা হতে থাকে। দুজনের সম্পর্কের গভীরতা আরও বাড়তে থাকে। মাঝখানে কেটে যায় 4 মাস। এর মধ্যেই হঠাৎ একদিন শ্রাবণীর বাবার কোনো এক কলিগের ছেলে তার পরিবারকে নিয়ে শ্রাবণীকে দেখতে আসে। দেখে যাওয়ার পরের দিনই তারা সম্বন্ধ পাকা করে ফেলে। এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাওয়ায় শ্রাবণী শকড হয়ে যায়। ও তৎক্ষণাৎ ইরাজকে ফোন করে ব্যাপারটা জানায়, কিন্তু ইরাজের মধ্যে কোনো রকম ভ্রুক্ষেপ দেখা যায় না। এতে শ্রাবণী আরও অবাক হয়। ও ইরাজকে বলে ওর বাবার সাথে ওদের বিয়ের বিষয়ে কথা বলতে, অথবা ইরাজের পরিবার নিয়ে ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসার কথা বলে। কিন্তু ইরাজের মধ্যে কোনো ভাবাবেগ দেখা যায় না। ইরাজ চুপচাপ শ্রাবণীর সব কথা শুনে আস্তে করে ফোনটা কেটে দেয়। শ্রাবণী পড়ে যায় মহা টেনশনে। ও বারবার ইরাজকে কল করা শুরু করে, কিন্তু ইরাজ কোনো রকম রেসপন্স করে না। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে লাগাতার মেসেজ দেওয়ার পরেও সেসবের কোনো রকম রিপ্লাই আসে না। শ্রাবণী দিশেহারা হয়ে পড়ে। বাধ্য হয়ে ও নিজেই ওর বাবার কাছে গিয়ে ইরাজের সাথে ওর সম্পর্কের ব্যাপারে ওর বাবাকে জানিয়ে দেয়। সবটা শুনে ওর বাবা ভীষণ রেগে যায়। রেগে এক প্রকার ভাঙচুর শুরু করে দেন। শ্রাবণীকে 2 থাপ্পড়ও মারেন। শ্রাবণীর মা এসে ওনাকে থামানোর অনেক চেষ্টা করেন, কিন্তু উনি শান্ত হওয়ার বদলে আরও বেশি রেগে যান। শ্রাবণীর রুমে এসে ওর ফোনটাকে নিয়ে রান্নাঘরে গিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেন। শ্রাবণী ওনাকে আটকানোর চেষ্টা করলে ওকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে উনি রুমের মধ্যে লক করে দেন। শ্রাবণী রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে হাউমাউ করে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তাতে ওর বাবার মন বিন্দু মাত্র নরম হয় না। উনি দরজা বাইরে থেকে তালাবন্ধ করে চলে যান, আর শ্রাবণীর মাকেও বলে যান ওই দরজা না খুলতে। মা মেয়ে দরজা দুপাশে দুজনে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসাতে থাকেন। পুরো 4 দিন শ্রাবণী তালাবন্ধ অবস্থায় থাকে। এর মধ্যে প্রতিবেলায় ওর মা বাইরের জানালা থেকে ওর টেবিলের উপরে খাবার রেখে গেলেও ও সেই খাবারের একটা দানাও মুখে তোলে না। সারাক্ষণ নির্জীব হয়ে ফ্লোরে পড়ে থাকে, আর কিছুক্ষণ পর পর ইরাজের কথা মনে করে ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রাবণীর মা ব্যাপারটা ওর বাবাকে জানায়, কিন্তু উনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। উনি কিছুতেই এরকম ভার্চুয়াল রিলেশনের পক্ষে ছিলেন না। শ্রাবণীর মা ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু উনি সাফ সাফ জানিয়ে দেন 2 দিন পরেই উনি শ্রাবণীর বিয়ে ওনার ঠিক করা পাত্রের সাথে দিয়ে দিবেন। শ্রাবণীর মাকে কড়াভাবে নির্দেশ দেন শ্রাবণীকে বিয়েতে রাজি করানোর জন্য, কিন্তু শ্রাবণীর মা কিছুতেই ওনার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না। মেয়ের কষ্ট থেকে উনি মনে মনে অন্য একটা প্ল্যান সাজিয়ে নেন। পুরোদমে ওই বাড়িতে শ্রাবণীর বিয়ে তোড়জোড় শুরু হয়। আত্মীয় স্বজনেরা একা একা বাড়িতে এসে উপস্থিত হতে থাকে। শ্রাবণীকে বিয়েতে রাজি করানোর বাহানা দিয়ে শ্রাবণীর মা ওর বাবার থেকে রুমের চাবি নেন। তারপর দরজা খুলে শ্রাবণীর রুমে এসে শ্রাবণীকে ওনার প্ল্যানের ব্যাপারে বলেন। শ্রাবণী ওর মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে নিজেকে কোনো রকম সামলে নেয়। তারপর প্ল্যান অনুযায়ী খাওয়া দাওয়া করে সবার সাথে ও এমনভাবে আনন্দ করতে শুরু করে যাতে ওর সবার মনে হয় ও এই বিয়েটা নিয়ে ভীষণ খুশি। শ্রাবণীকে হাসি খুশি দেখে ওর বাবাও ভেবে নেয় যে ও এই বিয়েটা মেনে নিয়েছে, তাই ওনার নজরবন্দি থেকে উনি সম্পূর্ণ শ্রাবণীকে মুক্ত করে দেন।
বিয়ের দিন দুপুরবেলা শ্রাবণের কাজিনরা ওকে সাজানোর পর পাত্রপক্ষের ওয়েলকাম করার জন্য বাইরে চলে যায়। সেই সুযোগে শ্রাবণের মা ওর রুমে এসে একটা ব্যাগে ওকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর টাকা দিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে বের করে দেয়। শ্রাবণী বাড়ির পিছনে ঝোপঝাড়ের রাস্তা ধরে বিশাল শুকনো বিল পার করে এসে মেন সড়কে উঠে। তারপর সেখান থেকে মুখ ঢেকে একটা অটো নিয়ে সোজা স্টেশনে চলে আসে। স্টেশনে এসে টিকিট কেটে বেরিয়ে পড়ে ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যা 7টার দিকে ট্রেন এসে থামে শ্রাবণীর কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলে। ইরাজের ব্যাপারে তেমন কিছু না জানলেও ইরাজ কথায় কথায় শ্রাবণীকে একদিন নিজের শহরের নাম বলে দিয়েছিল, যেটা শ্রাবণীর খুব ভালো করে মনে ছিল। তাই ও এক বুক আশা আর চোখ ভর্তি স্বপ্ন নিয়ে পা রেখেছিল প্রিয় মানুষটার শহরে। লাগেজে থাকা জিনিসপত্রগুলো হাতে নিয়ে হাসি খুশি প্রাণবন্ত হয়ে ছুটে গিয়েছিল প্ল্যাটফর্মের পাশে থাকা একটা চায়ের দোকানে। তারপর সেখানে গিয়ে দোকানদারের কাছ থেকে ফোন চেয়ে ইরাজের নম্বরে ডায়াল করে দ্রুত সেই নম্বরে কল করে। খুশিতে মুহূর্তেই ওর হার্টবিট কয়েক গুণ বেড়ে যায়। ইরাজের ফোন নাম্বার ওর আগে থেকে মুখস্থ ছিল। ও ফোন কানে নিয়ে অপেক্ষা করতে থাকে ইরাজের রেসপন্সের। পরপর দুবার কল করার পর তৃতীয়বারের সময় ইরাজ ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে হ্যালো বলতেই শ্রাবণী উৎকণ্ঠা হয়ে জানায় ও এখন ইরাজের শহরে আছে। ইরাজ যেন ওকে নেওয়ার জন্য স্টেশনে আছে। শ্রাবণীর কথা শুনে অপর পাশের ব্যক্তিটি একেবারে চুপ হয়ে যায়। শ্রাবণী অনেকবার ইরাজের নাম ধরে ডাকার পরেও ওপাশ থেকে কোনো রকম অ্যান্সার আসে না। কিছু সময় পর ওপাশের ব্যক্তিটি ফোনটা কেটে দেয়। শ্রাবণীর বেশ অবাক হয় ও পরপর আরও 2-1 বার ওই নম্বরে কল করে, কিন্তু প্রথম 2-3 বার রিং হলেও তারপরের ফোনটা সুইচ অফ করে দেওয়া হয়। এক বুক হতাশা নিয়ে শ্রাবণী গিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চের উপরে বসে পড়ে। বিষণ্ণ মনে অপেক্ষা করতে থাকে প্রিয় মানুষটা ওকে নিতে আসার। কিন্তু সেকেন্ডের কাঁটা গড়িয়ে মিনিটে যায়, আর মিনিটের কাঁটা গড়িয়ে ঘন্টায়, সন্ধ্যা বেরিয়ে গভীর রাত হতে থাকে। তবুও প্রিয় মানুষটার দেখা মেলে না। বুকের মধ্যে অজানা আতঙ্ক এসে বাসা বাঁধে। মস্তিষ্কে উল্টোপাল্টা সব চিন্তাভাবনা এসে শ্রাবণীকে ভীত করে তোলে। হৃৎপিণ্ডের উথাল ঝড়ে ও অশান্ত হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে একজোড়া পা এসে ওর সামনে থামে। শ্রাবণীর দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ ছিল। পা জোড়াকে দেখে ওর চোখ জোড়া জ্বলজ্বল করে ওঠে। ভাবে এই হয়তো ইরাজ ওকে নেওয়ার জন্য এসেছে। ও উচ্ছ্বাসিত হয়ে চোখে মুখে একরাশ খুশি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার মুখ পানে তাকায়। কিন্তু চোখের সামনে রিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কপালে হঠাৎ করে চিন্তার ভাঁজ পড়ে। রিশান প্রায় ওর আইডিতে নিজের পিক পোস্ট করত। ইনফ্যাক্ট ওর প্রোফাইলেও ওর পিক দেওয়া ছিল। তাই রিশানকে চিনতে শ্রাবণীর বিশেষ বেগ পেতে হলো না। শ্রাবণী বেঞ্চ থেকে উঠে রিশানের মুখোমুখি দাঁড়ায়। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এখানে? তার মানে আপনি কি ইরাজ? রিশান থমথমে মুখে তাকায় শ্রাবণীর দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না, আমি ইরাজের বেস্ট ফ্রেন্ড। ইরাজ আর আমি ছেলেবেলা থেকে একসাথে বড় হয়েছি। শ্রাবণী তাজ্জব হয়ে রিশানের দিকে তাকিয়ে থাকে। রিশান আর ইরাজ বেস্ট ফ্রেন্ড? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর যদি বেস্ট ফ্রেন্ড হয়েও থাকে তাহলেই বা ইরাজ ওকে নিতে না এসে রিশানকে এখানে পাঠিয়েছে কেন? শ্রাবণীর মাথা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ওর নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতেও অসুবিধা হচ্ছে। রিশান সেটা বুঝতে পেরে চোখের ইশারায় শ্রাবণীকে বেঞ্চের উপরে বসতে বলে। শ্রাবণী ধপ করে বেঞ্চের উপরে বসে পড়ে। রিশানও গিয়ে শ্রাবণীর থেকে বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে বেঞ্চের অপর মাথায় বসে পড়ে। শ্রাবণীর চোখে মুখে হাজারো কৌতূহল নিয়ে রিশানের দিকে তাকায়। রিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, শুক্তারা, তুমি ভুলে যাও ইরাজকে। ইরাজ কখনো তোমাকে ভালোই বাসেনি। ইনফ্যাক্ট ও যে এমন একটা সিচুয়েশনে ফেসে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারেনি। ও তো ব্যাস আমার সাথে বাজি ধরে তোমার সাথে এরকম একটা ভালোবাসার নাটক করেছিল, কিন্তু ও কখনো এটা বুঝতে পারেনি যে তুমি ওকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে। রিশানের কথা শুনে শ্রাবণীর মাথায় আকাশ ভেঙে পড়ে। ও হতভম্ব হয়ে রিশানের দিকে তাকালো। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, মানে কি সব বলছেন আপনি? রিশান প্ল্যাটফর্মের ফ্লোরের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করলো। অপরাধী ভঙ্গিতে বলা শুরু করলো,
তুমি কলে আমাকে যেদিন উল্টোপাল্টা কথা বলে আনফ্রেন্ড করে দিয়েছিলে, সেই দিন আমি ভীষণ অপমানিত বোধ করেছিলাম। এর আগে কখনো কোনো মেয়ে আমার সাথে ওভাবে কথা বলেনি। আমি আপসেট হয়ে একটা ক্লাবে গিয়ে অসম্ভব ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আমাকে খুঁজতে খুঁজতে সেই দিন ইরাজ আর আমাদের অন্য কয়েকজন ফ্রেন্ডরা সেই ক্লাবে গিয়ে পৌঁছে গিয়েছিল। ওরা আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি নেশার করে ওদের সমস্ত কথা বলে দেই। সব শুনে ওরা সবাই বেশ ক্ষেপে যায়। রাগের মাথায় ইরাজ সিদ্ধান্ত নেয় এর জন্য ও তোমাকে একটা উচিত শিক্ষা দিবে। আমি নেশার করে ওর সাথে তালে তাল মিলিয়েছিলাম সেই দিন। আসলে তখন আমি রাগের মাথায় এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিলাম যে এই সামান্য ব্যাপারটাও আমার ভীষণ ইগোতে লেগেছিল। আমি ইরাজকে বলেছিলাম ও যদি তোমাকে পটাতে পারে তাহলে ওর নেক্সট বার্থডেতে আমি ওকে ওর ফেভারিট কারটা গিফট করব। ও আমার কথায় রাজিও হয়ে গিয়েছিল। তারপরের দিন আমরা ফ্রেন্ডরা সবাই একত্রে বসে ইরাজের নাম দিয়ে একটা ফেক আইডি খুলি আর তোমাকে নক দেই। তারপর যা যা হয়েছে সব তো তুমি জানোই। সব শুনে শ্রাবণী স্তব্ধ হয়ে বসে রইল। ওর মনে হলো ওর চারপাশে সমস্ত কিছু থমকে গেছে। শ্রাবণীর দু গাল গড়িয়ে অনবরত পানি পড়তে শুরু করলো। পাশ থেকে রিশান বলতে লাগলো, ইউ আর ভেরি সরি শ্রাবণী। আমরা কেউ কখনো স্বপ্নেও ভাবিনি আমাদের এরকম একটা স্টুপিড রিভেঞ্জের জন্য তোমার লাইফটা এরকমভাবে নষ্ট হয়ে যাবে। আমাদের কৃতকর্মের জন্য আমরা সত্যি অনুতপ্ত। ইনফ্যাক্ট ইরা নিজেও বেস্ট গিলটি ফিল করছে। তোমার সামনে এসে দাঁড়ানোর মতো সাহসও ওর নেই। তাই ও এখানে আমাকে পাঠিয়েছে ওর হয়ে তোমাকে সরি বলার জন্য। শ্রাবণী ও সুষিক্ত দৃষ্টিতে তাকালো রিশানের দিকে, কান্নাজড়িত কণ্ঠে বলল, ব্যাস একটা সরি বলার জন্য আপনাকে এখানে পাঠিয়েছে? এতগুলো দিন ধরে আমার ইমোশন নিয়ে এরকম একটা নোংরা গেম খেলার পর, আমাকে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পর শুধুমাত্র একটা সরি বলার জন্য আপনাকে এখানে পাঠিয়েছে? ইরাজ কি বলবে বুঝতে পারলো না। অসহায় দৃষ্টিতে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে রইল। শ্রাবণীও আর বলার মতো কোনো কথা খুঁজে পেল না। স্তব্ধ হয়ে থম মেরে বসে নীরবে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। কারোটাকে শ্রাবণী অতীত থেকে বের হয়ে আসলো। সামনে তাকিয়ে দেখলো সেই চাওয়ালা ওর চোখের সামনে দাঁড়িয়ে আছে, যার ফোন দিয়ে ও ইরাজকে কল দিয়েছিল। শ্রাবণী তাকাতেই চাওয়ালা এক হাত শ্রাবণীর মাথায় রেখে মায়াভরা দৃষ্টিতে ওর দিকে তাকালো। ম্লান হেসে বলল, প্রেমিকদের জন্যে বাসা থেকে পালাইয়া আইসো আম্মাজান, সবই শুনছি আমি। এখন আর কি করবা কও? এই শহরের যে এই বালু সিমেন্টে বানানো বড় বড় শক্তপোক্ত বিল্ডিংগুলো দেখতেছ, এই বিল্ডিংয়ে থাকা মানুষগুলোর মনেও এমন বালু সিমেন্টে বানানো। এদের কাছে আবেগ ভালোবাসার কোনো দাম নাই। এরা শুধু টাকা চেনে, টাকা। তুমি আর এইখানে বইয়া থাইকো না আম্মাজান। চারপাশে মানুষরূপী শিয়াল কুকুররা সব ঘাপটি মাইরা বসে আছে। সুযোগ পাইলেই থাবা বসাইব তোমার উপরে। তুমি চইলা যাও আম্মাজান, নিজের বাপ মায়ের কাছে ফিরা যাও। সন্তান যতই ভুল করুক না কেন, বাপ মা কখনো সন্তানের দিক থেকে মুখ ফিরাইয়া নিতে পারে না। তুমি তাদের কাছে যাও, দেখবা তারা ঠিক তোমারে মাপ কইরা দিছে। কথাটা বলে লোকটা শ্রাবণীর মাথায় দুইবার হাত বুলিয়ে দিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। শ্রাবণী অনুভূতিহীন দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে রইল। কিভাবে বাবা মায়ের কাছে ফিরে যাবে ও? কিভাবে তাদের সামনে গিয়ে দাঁড়াবে? ওর বাবা মায়ের সামনে গিয়ে মুখ দেখানোর সাহস যে ওর নেই। ও যে তাদের মান সম্মান একেবারে শেষ করে দিয়ে চলে এসেছে। এখন তোর মৃত্যু ছাড়া সামনের কোনো পথ অবশিষ্ট নেই। শ্রাবণী প্রাণহীন পুতুলের মতো বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। শ্রাবণী এক পা দুই পা করে সেদিকে এগিয়ে যেতে লাগলো। ট্রেনটা কাছাকাছি আসতেই ও নিজের শরীর এলিয়ে দিল সেই ট্রেনটার সামনে। কিন্তু রেল লাইনের ওপর পড়ে যাওয়ার আগেই পেছন থেকে একজোড়া হাত এসে ওকে জাপটে ধরে একটানে নিজের সাথে বিষিয়ে নিল। সাথে সাথে ট্রেনটা ওদের শরীরের কয়েক ইঞ্চি দূর থেকে দ্রুত গতিতে ছুটে গেল। শ্রাবণী সেখানে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে সেন্সলেস হয়ে গেল। ইউ চিয়ার্স ফর শ্রাবণী। অফিস ক্যান্টিনে বসে থাকা সবাই একসাথে চিল্লিয়ে উঠল। শ্রাবণী কান চেপে ধরে নাক কান মুখ কুঁচকে ফেলল, বলল, স্টপ ইট গাইস, সামান্য একটা প্রমোশনই তো হয়েছে, এর জন্য এত চিল্লাচিল্লি করার কি আছে বলতো?
শ্রাবণীর কথায় সৌভিক ভেংচি কেটে চেয়ার টেনে ওর মুখোমুখি বসে পড়ল। তারপর উৎফুল্ল কণ্ঠে বলল, সামান্য একটা প্রমোশন বলে বাহানা দিয়ে ট্রিট দেওয়া থেকে এড়িয়ে যাওয়া কথা একদম ভাববে না শ্রাবণী। এই চিন্তা মাথাতেও আনবে না। আমরা কিন্তু গ্র্যান্ড একটা ট্রিট চাই, তাই না গাইস? সৌরভের প্রশ্নয় আবারও ক্যান্টিনের সবাই ইয়েস বলে চিল্লিয়ে উঠল। শ্রাবণী দুহাত উঁচু করে সবাইকে শান্ত হতে বলল। সবাই হুড়োহুড়ি বাদ দিয়ে খুশ মেজাজে যার যার চেয়ারে বসে পড়ল। শ্রাবণী হাসি মুখে বলল, ওকে ফাইন, তোমরা কে কী খেতে চাও অর্ডার করো, আজকে সবার লাঞ্চের বিল আমি দেব। শ্রাবণীর কথায় সবাই আবারও এক দফা চিল্লিয়ে উঠল। ওর সাকসেস এতগুলো মানুষকেই বেশ খুশি হতে দেখে শ্রাবণীর বুকটা আনন্দে ভরে উঠল। ও দু চোখ ভরে সবার উৎফুল্লতা দেখতে লাগলো। কত কম সময়ে কত সহজেই এই মানুষগুলো ওকে আপন করে নিয়েছে। এই শহরে প্রথম দিন পা রেখে যেমন ওর স্বপ্ন হারিয়ে ফেলেছিল, বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল, তেমনই এই শহরের কিছু মানুষকে পেয়ে ও আবার বেঁচে থাকার উৎস খুঁজে পেয়েছে, নতুন করে স্বপ্ন দেখার আশা খুঁজে পেয়েছে। অবশ্য এইসবের পিছনে একজন মানুষের অবদান সবচেয়ে বেশি। সে যদি সেদিন ওকে না বাঁচাতো তাহলে হয়তো ও এতদিনে মাটির সাথে মিশে যেত। রাতের অন্ধকারে ট্রেনের নিচে চাপা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত শ্রাবণী নামক মানবীর অস্তিত্ব। এইসব ভেবে শ্রাবণীর মধ্যে থাকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। হঠাৎ ভারী কণ্ঠে পেছন থেকে কেউ বলে উঠল, হোয়াট ইজ দিস গাইস? প্রমোশনটা আমি দিলাম আর তোমরা আমাকে ছাড়া এখানে বসে সেলিব্রেশন করছো, নট ফেয়ার। ব্যক্তিটির কথা শুনে সবাই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তারপর দ্রুত যে যার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। ক্যান্টিনের দরজার সামনে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইরাজ ইমোরোজ দাঁড়িয়ে আছে। ইরাজকে দেখেই শ্রাবণীর চোখ মুখে আধার নেমে এলো। ও থমথমে মুখ করে উঠে দাঁড়িয়ে অন্যদিকে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। ইরাজ এদিকে আস্তে আস্তে সবার উদ্দেশ্যে বলে উঠল, এটা ক্যান্টিন ভাই, এখানে এসব ফর্মালিটির কোনো দরকার নেই, প্লিজ বসো সবাই। কথাটা বলতে বলতে ইরাজ এগিয়ে এসে শ্রাবণীর সামনে দাঁড়ালো। সবাই নিজেদের জায়গায় বসে পড়ল। ইরাজ অফিসের বস হলেও সবার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে কথা বলে। অফিসের সবার কাছে ইরাজ খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। কাজের ব্যাপারে সে বেশ স্ট্রিক্ট হলেও অন্যান্য সময়ে ভীষণ হাসি খুশি থাকতে দেখা যায় ইরাজকে। তবে রাগের দিক থেকেও তার মধ্যে কোনো রকম কমতি নেই। কাজের বেলায় কারোর সামান্য ত্রুটি বিচিত্র সহ্য হয় না সে। সবার হাজারটা ভুল মাপ করলেও কাজ নিয়ে কেউ উদাসীনতা দেখালে তাকে ইরাজের ভয়ঙ্কর রাগের মুখোমুখি হতে হয়। শ্রাবণী চেয়ারে বসে ভ্রু কুঁচকে ইরাজের দিকে তাকালো। ইরাজ মুচকি এসে বলল, সো মিস শ্রাবণী, আমাকে কি ট্রিট দিতে আপনার কোনো অসুবিধা আছে? শ্রাবণী অনিচ্ছা থাকার সত্ত্বেও জোরপূর্বক হাসার চেষ্টা করলো। বলল, নো স্যার, প্লিজ বসুন। ইরাজ একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর খানিকটা অ্যাটিটিউড নিয়ে বলল, নো থ্যাঙ্কস। সাথে সাথে কারোর থেকে ট্রিট নেওয়ার অভ্যাস ইরাজ ইমরোজের নাই। আমার ট্রিটটা বরং আপনি তুলে রাখুন। ভবিষ্যতে যেদিন আপনি নিজে আমাকে মন থেকে ট্রিট দেওয়ার জন্য ইনভাইট করবেন, তখনই না হয় আমি ওটা অ্যাকসেপ্ট করব। কথাটা বলে ইরাজ যেভাবে এসেছিল সেভাবেই গটগট করে ওখান থেকে বের হয়ে গেল। সবাই ইরাজের যাওয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে রইল। শ্রাবণীর চোখে মুখে রাগের আভাস দেখা নিল। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মাই ফুট, আমার সাধ্য থাকলে আমি কখনো তোমার মুখটাও দেখতাম না মিস্টার ইরাজ ইমরোজ। ট্রিট দেওয়া তো অসম্ভব ব্যাপার। শ্রাবণী রেগে মেগে আগুন হয়ে নক না করে ইরাজের কেবিনে ঢুকলো। ইরাজ মাথা নিচু করে বসে বসে ফাইল দেখছিল। কেবিনের দরজা খোলার আওয়াজে ও ফাইল থেকে মুখ উঠিয়ে সামনে তাকালো। শ্রাবণী গটগট করে হেঁটে এগিয়ে এসে ইরাজের টেবিলের সামনে দাঁড়িয়ে ওর দিকে একটা বিলের পেপার ছুঁড়ে মারল। ইরাজ ভ্রু কুঁচকে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণীর আগে গলায় বলল, আপনাকে কে বলেছে আমার হয়ে ক্যান্টিনে সবার খাবারের বিল দিতে? ওদের ট্রিটটা যখন আমি দিয়েছি তখন সেই ট্রিটের বিল দেওয়ার ক্ষমতা নিশ্চয়ই আমার আছে বলেই আমি দিয়েছি। আপনি আমার হয়ে বিল দেওয়ার কে? ইরাজ সে দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। গম্ভীর কণ্ঠে বলল, এত সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রিয়্যাক্ট কেন করছেন আপনি? ওদের ট্রিট দিতে গিয়ে আপনার কষ্টের ইনকাম করার টাকা এতগুলো নষ্ট হয়ে যেত, সেটা ভেবে আমি টাকাটা দিয়েছি। এত ভাবতে কে বলেছে আপনাকে? আপনার ভাবনাগুলো আপনি নিজের কাছে রাখুন। আমার ব্যাপারে আপনাকে এত ভাবতে হবে না, বুঝতে পেরেছেন? কথাটা বলে শ্রাবণী ওর হাতে থাকা ছোট্ট হ্যান্ডব্যাগের চেন খুলে একটা টাকা ভর্তি খাম ইরাজের টেবিলের ওপর রাখলো।
তারপর ইরাজের দিকে তর্জনী আঙুল উঠিয়ে ওয়ার্নিং দেওয়ার ভঙ্গিতে বলল, এই নিন আপনার টাকা। ভবিষ্যতে আর কখনো এরকম কিছু করার চেষ্টা করবেন না এবং আমার কোনো বিষয়ে নাক গলাতেও আসবেন না। ইটস ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। কথাটা বলে শ্রাবণী ক্যাবিন থেকে চলে যেতে নিলেই ইরাজ উঠে এসে খপ করে শ্রাবণের হাতটা ধরল। তারপর শ্রাবণীকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার বাড়িতে থেকে আমার অফিসে চাকরি করে আমাকেই টাকা দেখাচ্ছ? এত সাহস তোমার? তুমি কি ভুলে গেছো এক্ষুনি তুমি আমাকে যেই টাকাগুলো দিয়ে এত অ্যাটিটিউড দেখালে, সেই টাকাগুলো স্যালারি হিসেবে আমি তোমাকে দিয়েছি। তুমি আমার টাকা আমাকে ফেরত দিয়ে আমাকে কথা শুনিয়ে যাচ্ছ। হ্যাঁ, শোনাচ্ছি, কারণ এই টাকাগুলো আপনি আমাকে এমনি এমনি দেননি, আমার কাজের পারিশ্রমিক হিসেবে দিয়েছেন। আর এই প্রমোশনটা দিয়েছেন সেটাও এমনি এমনি আমার চেহারা দেখে দেননি, কাজের উপর আমার ডেডিকেশন দেখেই দিয়েছেন। শ্রাবণের কথায় ইরাজ বিদ্যুপের হাসি হাসলো, মুখ পাকিয়ে বলল, ও আচ্ছা, তাই নাকি? তাহলে ওই যে 8 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছো, খাচ্ছ, সেই বেলায় তোমার হয়ে আমি ক্যান্টিনের সামান্য বিল দিয়েছি বলে তোমার একদম গায়ে লেগে গেছে। অথচ আমার বাড়িতে এতদিন ধরে ফ্রিতে থাকতে খেতে তোমার গায়ে লাগছে না? না, লাগছে না, কারণ ওই বাড়িটা আপনার না, আঙ্কেলের। আর আমি আঙ্কেল আন্টি এবং সূচনা আপুর কথা রাখতেই ওই বাড়িতে আছি, না হলে সেই কবে চলে যেতাম। আপনার মতো একটা নিকৃষ্ট মন মানসিকতার মানুষ যেখানে থাকে সেখানে আমি কেন, আমার ছায়াও কখনো যেত না। কজ আই হেট ইউ আ লট। কথাটা বলে শ্রাবণী ঝাড়া মেরে ইরাজের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর আর এক সেকেন্ডে ওখানে না দাঁড়িয়ে গট করে হেঁটে কেবিন থেকে বের হয়ে গেল। কিন্তু ইরাজ সেখানেই শকড হয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবণী ওকে হেট করে, কিন্তু কেন? দীর্ঘ 8 মাস যাবৎ শ্রাবণী ওদের বাড়িতে আছে, কিন্তু ওর সাথে শ্রাবণী তো কখনো ভালোভাবে কথাই হয়নি। ইনফ্যাক্ট অফিসে আসলেও কাজের বাইরে ওদের মধ্যে তেমন কোনো কথা হয় না, হবেই বা কীভাবে? কোথাও ইরাজের সামান্যতম উপস্থিতি টের পেলেই শ্রাবণীর সাথে সাথে সেই জায়গা থেকে গায়েব হয়ে যায়। ইরাজ খেয়াল করেছে, ওকে দেখলেই শ্রাবণীর চোখে মুখে কেমন রাগ আর বিরক্তির আভাস দেখা যায়। শ্রাবণী সর্বদা ওকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু কেন? ইরাজ তো আজ অবধি কখনো শ্রাবণীর সাথে খারাপ ব্যবহার করেনি, এত মাসে ওকে কখনো অপমানজনক কোনো কথাও বলেনি। আজকেই প্রথম যা শ্রাবণীকে এইভাবে কথা শোনালো। এছাড়া এর আগে কখনো এই টোনে ও শ্রাবণীর সাথে কথাও বলেনি। তাহলে ওর ওপর কিসের এত রাগ শ্রাবণীর? কেনই বা শ্রাবণী ওকে দেখতে পারে না? রাতে 11:30 বাজে। ইরাজদের বাসায় ডাইনিং রুমে ডিনার টেবিলে শ্রাবণী, ইরাজ, সূচনা আর ইরাজের মা বাবা বসে একসাথে ডিনার করছে। ইরাজের মা বাবা আর সূচনা নিজেদের মধ্যে টুকিটাকি কথা বলছে। ইরাজ আর শ্রাবণী একদম চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে। ইরাজ আর শ্রাবণী একদম চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে। ইরাজ খাওয়ার মধ্যে কিছুক্ষণ পর পর আর চোখে শ্রাবণী দিকে তাকাচ্ছে। শ্রাবণীকে ইরাজের কাছে কেমন অদ্ভুত লাগে। যেদিন থেকেও শ্রাবণীকে দেখেছে সেদিন থেকে খেয়াল করেছে মেয়েটা ওকে দেখলেই একেবারে শান্ত হয়ে যায়। তার হাসি খুশি চেহারা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। চোখে মুখে কেমন তৃষ্ণা ফুটে ওঠে। ইরাজকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে শ্রাবণী। প্রয়োজন ছাড়া ইরাজের সাথে একটা কথাও বলে না, ইনফ্যাক্ট ফিরেও তাকায় না। শুরুতে ইরাজ এইসবে পাত্তা না দিলেও ইদানিং ওকে এইসব বিষয় অনেক ভাবাচ্ছে। ওকে পছন্দ করা মেয়েদের তালিকায় নিতান্তই ছোট না। এমন অনেক মেয়ে আছে যারা ইরাজের অ্যাটেনশন পাওয়ার জন্য সবসময় মরিয়া হয়ে থাকে, অথচ শ্রাবণীর হাবভাব দেখলে মনে হয় ইরাজ ওর কাছে সবচেয়ে অপছন্দের একজন ব্যক্তি, যার ছায়া দেখলেও শ্রাবন্তী বিরক্তিতে নাকমুখ কুঁচকে আসে। কিন্তু কেন শ্রাবণী ওকে এতটা অপছন্দ করে জানা নেই ইরাজের। তবে ইরাজ জানতে চায়, যে মেয়েটাকেও ভালো করে চিনেই না তার ওর উপর এত কিসের বিতৃষ্ণা। খাবার টেবিলে সবার অ্যাটেনশন পেতে শ্রাবণী গলা খাকারি দিয়ে উঠল। সবাই খাবার থামিয়ে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। শ্রাবণী ঘাড় ঘুরিয়ে ইরাজের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি, আমি আপনাদের কিছু বলতে চাই। ইরাজের মা আলতো হাসলেন, বললেন, হ্যাঁ বলো। আন্টি, অনেকদিন তো আপনাদের এখানে থাকলাম, পুরো 8 মাস হয়ে গেছে আমি এখানে এসেছি। এবার আমি আলাদা একটা বাসা নিতে চাচ্ছি। প্রতিনিয়ত আপনাদের এভাবে বিরক্ত করতে আমার ভালো লাগছে না। এমনিতেও আমি অলরেডি আপনাদের অনেক জ্বালিয়ে ফেলেছি, এখন আর জ্বালাতে চাই না। প্লিজ আন্টি, আমাকে আর বাধা দিবেন না। শ্রাবণী কথাটা বলেই সূচনা কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকালো, চোখ মুখ শক্ত করে বলল, শ্রাবণী, এই বিষয়ে কিন্তু আগেই তোমার সাথে
আমার কথা হয়ে গেছে। আমি বলেছি তুমি এখান থেকে কোথাও যাবে না, মানে কোথাও যাবে না। তারপরও এই প্রসঙ্গে কেন কথা তুলছো? সূচনার কথায় শ্রাবণী মাথাটা নিচু করে ফেললো। মাথাটা নিচু করেই খানিকটা অপরাধী ভঙ্গিতে বলল, সরি আপু, কিন্তু বিশ্বাস করো আমার তোমাদেরকে এভাবে বিরক্ত করতে একদম ভালো লাগছে না। প্লিজ আপু, আর বারণ করো না। এবার আমাকে চলে যেতে দাও। আমি কথা দিচ্ছি উইকেন্ডে এসে তোমাদের সবার সাথে দেখা করে যাব। সূচনা কিছু বলতে যাবে তার আগেই ইরাজের মা শান্ত কণ্ঠে বললেন, তার কোনো দরকার নেই। তোমার এখান থেকে কোথাও যাওয়া হচ্ছে না। তুমি এতদিন যেভাবে এখান থেকে এসেছো, ভবিষ্যতেও সেভাবেই এখানে থাকবে। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। কিন্তু আন্টি, শ্রাবণীর কথার মাঝে থামিয়ে দিয়ে ইরাজের বাবা বলে উঠল, শ্রাবণী, মা তোমাকে কে বলেছে তুমি আমাদের বিরক্ত করছো? কখনো শুনেছ কোনো সন্তান তার বাবা মায়ের কাছে বিরক্তির কারণ হতে পারে? তুমি আমাদের কাছে সূচনার মতোই, আমাদের আর একটা মেয়ে। সূচনাকে এত বছর খাওয়াতে যেমন আমাদের কোনো প্রবলেম হয়নি, তেমনি আমাদের আরেকটা মেয়েকে খাওয়াতে তার দেখাশোনা করতেও আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো বিরক্তিও আসবে না। বুঝতে পেরেছো মা? শ্রাবণীর বলার মতো আর কোনো কথাই খুঁজে পেল না, শুধু ঠোঁট কামড়ে খাবারের প্লেটটা দিকে তাকিয়ে রইল। ওর গলায় কান্নারা দলা পাখি আছে, চোখের কোণে পানি এসে চিকচিক করছে। শ্রাবণী জানেনি এই মানুষগুলো ওকে কেন এতটা ভালোবাসে। কিছু মাস আগেও দূর দূরান্ত পর্যন্ত এদের সাথে ওর কোনো রকম সম্পর্ক ছিল না, অথচ এখন এনারা ওকে নিজেদের মেয়ের আসনে বসিয়েছে। এতগুলো মাস ধরে বাবা মায়ের মতো ওকে খেয়াল করেছে। এখন কিভাবেও এদের কথা অমান্য করবে, কিভাবেও এদের বোঝাবে এখানে থাকতে ওর দম বন্ধ হয়ে আসছে। যেই মানুষটার জন্য ও সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সেই মানুষটা ওর চোখের সামনে সারাক্ষণ ঘুরঘুর করছে। তাকে এক মিনিটও চোখের সামনে সহ্য করা শ্রাবণীর পক্ষে যে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মুখোশধারী ধোঁকাবাজটাকে শ্রাবণী পারছে না নিজের আশেপাশে সহ্য করতে, কিছুতেই পারছে না। সেটা কিভাবে বলবে এনাদের, কিভাবে জানাবে যে ছেলেটাকে ওনাদের মাথায় তুলে রাখেন, সেই ছেলে ঠান্ডা মাথায় ওর জীবন একদম ধ্বংস করে দিয়েছে। সামান্য একটা বাজি জেতার জন্য ওকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দিয়েছে। সেদিন শ্রাবণী যখন সুইসাইড করতে গিয়েছিল তখন সূচনাই ওকে রেলের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচিয়েছে। সূচনার পোশাক একজন ডাক্তার। প্রতি মাসে সূচনাদের মেডিকেল থেকে ডাক্তারের একটা টিম প্রত্যন্ত কোনো অঞ্চলে গিয়ে সেখানকার গরিব মানুষদের ফ্রিতে চেক আপ করাতে আসে। সেদিন রাতের ট্রেনে সূচনা আর ওর ডাক্তার কলিগরা নিজেদের কাজ শেষ করে ট্রেন থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখনই সূচনার চোখ শ্রাবণীর ওপর। শ্রাবণী কী করতে যাচ্ছে সেটা বুঝতে পেরে সূচনা দৌড়ে ছুটে আসে, শ্রাবণীকে ট্রেনের নিচে চাপা পড়া হাত থেকে আটকায়। অতিরিক্ত মানসিক চাপে শ্রাবণী সূচনার কোলের মধ্যেই সেন্সলেস হয়ে যায়। তারপর সূচনা আর ওর মেডিকেল টিমের মেম্বার মিলে শ্রাবণীকে ওদের মেডিকেলে নিয়ে আসে। সেখানে পুরো 1 সপ্তাহ জগৎ ট্রিটমেন্ট করার পর শ্রাবণী কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তার আগে শ্রাবণীকে ওদের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হতো, কারণ যখনই ওর একটু হুঁশ আসতো তখনই ও পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করে দিত। শ্রাবণী একটু স্বাভাবিক হতেই সূচনা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে। সব শুনে সূচনার বেশ খারাপ লাগে। যেহেতু যখন শ্রাবণীর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সূচনা শ্রাবণীকে রাজি করিয়ে কয়েকটা দিনের জন্য ওকে নিজের বাড়িতে নিয়ে আসার প্রস্তাব দেয়। শ্রাবণীও সেই মুহূর্তে সূচনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এই শহরে ওর চেনা জানা কেউই ছিল না। তাছাড়া বাড়িতে যাওয়ারও কোনো রাস্তা ওর জন্য খোলা নেই। তাই সূচনাকে বিশ্বাস করে শ্রাবণী ওর সাথে ওর বাড়িতে চলে আসে। সেখানে এসে সূচনা বাবা মাকে বলে শ্রাবণীকে একটা ফ্রেন্ডের ছোট বোন, ফ্রেন্ডের ফ্যামিলি সবাই ট্যুরে গিয়েছে, তার জন্য শ্রাবণী কিছুদিন ওদের সাথে এই বাড়িতেই থাকবে। সূচনার বাবা মা মেয়ের উদারতার স্বভাব সম্পর্কে ভালো করেই জানতেন, তাই ওনারা এই বিষয়ে তখন তেমন মাথা ঘামায়নি। বেশ খুশি মনে শ্রাবণীকে ওনাদের বাড়িতে থাকতে দিয়েছিল। সূচনাও তখন ভেবেছিল শ্রাবণের জন্য কোনো একটা জবের ব্যবস্থা করে ওকে হোস্টেলে অথবা ছোটোখাটো একটা ফ্ল্যাট বাসায় থাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু বিপত্তি ঘটল রাতের বেলা, যখন সূচনা শ্রাবণীর মন ভালো করতে ওর পুরো বাড়ি ঘুরিয়ে দেখার জন্য বের হলো। আসলে সূচনা ওদের বাড়ির একটা রুম ঘুরে ঘুরে শ্রাবণীকে দেখাচ্ছিল আর বলছিল কে কোনটাতে থাকে। তখন একটা রুমের সামনে এসে সূচনা দাঁড়িয়ে গেল, শ্রাবণীর উদ্দেশ্যে বলল, এইটা আমার ছোট ভাই ইরাজের রুম। আপাতত ও ফ্রেন্ডসের সাথে ট্যুরে গেছে, ফিরে আসলে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিব। ইরাজ নামটা শুনতে শ্রাবণীর বুকের মধ্যে ধক করে ওঠে, কিন্তু তাও ও নিজেকে
এটা বলে সান্ত্বনা দেয় যে ইরাজ নামে তো আরও একজন এই পৃথিবীতে থাকতে পারে না, এই নাম তো আরও অনেকের হতে পারে। মনে মনে এটা বলে নিজেকে বুঝ দিয়ে শ্রাবণী কাপা কাপা পায়ে সূচনার পিছু পিছু রুমের ভেতরে প্রবেশ করে। ভেতরে এসে চারপাশ ভালো করে চোখ বোলাতেই শ্রাবণীর চোখ যায় পাশের দেওয়ালের দিকে, চোখ আটকে যায়। রুমের দেওয়ালে 7-8টা ছেলেদের কাঁধে হাত রেখে একটা গ্রুপ ফটো টানানো রয়েছে। সেখানে রিশানের মুখটা স্পষ্ট জলজল করছে। শ্রাবণী এক দৃষ্টিতে সেই ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাপা কাপা হাতে সেই ছবিটার দিকে আঙুল দিয়ে ইশারা করে। তারপর সূচনার উদ্দেশ্যে কম্পিত স্বরে জিজ্ঞেস করে, ছবিতে থাকা ওই ছেলেটাকে? সূচনা বেশ স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, ওটা রিশান, ইরাজের বেস্ট ফ্রেন্ড, বলতে পারো আমার আরেকটা ছোট ভাই। সূচনার কথা শুনে শ্রাবণী ধপ করে ফ্লোরে বসে পড়ে। ওর চোখ থেকে অনবরত পানি পড়তে শুরু করে, হাত পা সহ পুরো শরীরে অসম্ভব রকম কাঁপুনি শুরু হয়ে যায়। শ্রাবণীর এমন অবস্থা দেখে সূচনা ভীষণ ঘাবড়ে যায়। ও তাড়াতাড়ি হাঁটু গেড়ে শ্রাবণীর পাশে বসে ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে কী হয়েছে, কোথায় সমস্যা হচ্ছে। শ্রাবণী সূচনাকে জাপটে ধরে হু হা করে কেঁদে ওঠে। সূচনা বারবার ওকে একটা কথাই জিজ্ঞেস করতে থাকে। শ্রাবণী কাঁদতে কাঁদতে বলে ওঠে, যে ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে সেটা আর কেউ না আপু, তোমার ভাই ইরাজ আর তার বেস্ট ফ্রেন্ড রিশান। শ্রাবণীর কথা শুনে সূচনার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওর বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর ভাই এরকম কিছু করতে পারে। শ্রাবণী হসপিটালে সূচনাকে যখন সবটা বলেছিল তখন ইরাজ বা রিশান কারোরই নাম উল্লেখ করেনি। ওদের নাম তখনই যদি উল্লেখ করতো তাহলে হয়তো তখনই সূচনা ওদের চিনে ফেলতো। সূচনার মাথা ঘুরছে, ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ওর ভাইরা এরকম কিছু করেছে। নিজেকে সবটা বিশ্বাস করানোর জন্য সূচনা পুনরায় শ্রাবণীর থেকে সব ঘটনা শুনতে চাইল। শ্রাবণীও কাঁদতে কাঁদতে ডিটেলসে সবটা সূচনাকে খুলে বলল। সব শুনে সূচনা স্তব্ধ হয়ে সেখানে কিছু সময় বসে রইল। তারপর নিজেকে সামলে শ্রাবণীকে ধরে ওর রুমে নিয়ে আসলো। শ্রাবণী তখনও ওই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য জেদ করতে লাগলো, কিন্তু সূচনা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে কিছুটা সময় চাইলে সবটা ভালো করে জানার জন্য। তার 2 দিন পর ইরাজ আর ওর বন্ধুরা ট্যুর থেকে ফিরে আসে। সূচনা সরাসরি ইরাজকে কিছু জিজ্ঞেস করে না। ও শ্রাবণীকে রুমের মধ্যে থাকতে বলে ইরাজ আর রিশানের একজন বন্ধুর সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে ধমকি দিতেই সে সূচনাকে একে একে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে সূচনার মাথায় বাজ পড়ে। ওর মনে হয় ওর ভাইয়ের নির্দোষ হওয়ার যতটুকু আশা ছিল সেটুকুও কর্পূরের ন্যায় উড়ে গেল। সূচনা ছেলেটাকে বলে ওর এখানে আসার ব্যাপারে ইরাজ বা রিশানকে কিছুই না জানাতে। ছেলেটা সূচনাকে আগে থেকেই বেশ ভয় পেত, তারপর ওকে এতটা এগিয়ে যেতে দেখে চুপচাপ ওর সব কথা মেনে নেয়। সূচনা একরাশ হতাশা আর ভাইয়ের প্রতি ক্ষোভ নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ভাবে এবার যা করার ওকেই করতে হবে। ওর ভাই যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষতিপূরণ ওকেই করতে হবে। এসব ভেবে ও মনে মনে একটা গল্প বানায়। ওর বাবা মাকে গিয়ে বলে এর আগেও শ্রাবণীর ব্যাপারে যা বলেছিল সব মিথ্যে। শ্রাবণী ওর কোনো ফ্রেন্ডের বোন না। আসলে শ্রাবণী বাড়ির লোকেরা ওকে জোর করে বিয়ে দিচ্ছিল, সেজন্য শ্রাবণী ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এই শহরে চলে আসে। কিন্তু ছেলেটা ওকে রেল স্টেশনে একা রেখেই পালিয়ে যায়। আর শ্রাবণী তার ফেরার অপেক্ষা করতে করতে তাকে ফিরতে না দেখে সুইসাইড করতে যায়। সেখান থেকেই ও শ্রাবণীকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। মেয়েটা পুরোপুরি ভেঙে পড়েছে, এখন ওর যাবার মতো কোনো জায়গা নেই। এসব শুনে সূচনার বাবা মা বেশ ব্যথিত হন। ওনারা সূচনাকে বলেন শ্রাবণী যতদিন পর্যন্ত না যাওয়ার কোনো জায়গা হচ্ছে ততদিন ওকে যেন সূচনা এই বাড়িতেই রাখে। বাবা মায়ের কথায় সূচনা বেশ স্বস্তি পায়। ও একবার চেয়েছিল সব সত্যিটার বাবা মাকে বলে দিতে, কিন্তু ওনারা যদি জানতে পারেন ওনাদের অতি আদরের ছেলে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে তাহলে হয়তো ওনারা নিজের হাতে ইরাজকে খুন করবেন, নাহলে নিজেরা হার্ট ফেল করে মারা যাবেন। তাছাড়া শ্রাবণীর একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, কারণ শ্রাবণী সূচনাকে আগেই বলেছে ও কিছুতে ইরাজকে নিজের পরিচয় দিতে চায় না। তাই সব দিক বিবেচনা করেই সূচনা তাদের থেকে এই ব্যাপারটা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সূচনা প্রথমে ভেবেছিল কিছুদিন শ্রাবণীকে এখানে রেখে ও স্বাভাবিক হবার অপেক্ষা করবে, তারপর ওকে একটা চাকরির জায়গা করে দিবে, সেই জন্য একটা বাসা ঠিক করে দিবে। সূচনা স্টেশন থেকে শ্রাবণীকে নিয়ে আসার সময় সাথে করে ওর ব্যাগটাও নিয়ে এসেছিল। সেই ব্যাগে শ্রাবণীর সমস্ত সার্টিফিকেটগুলো দেখেছে। মেয়েটা যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট, ও চাইলে যে কোনো প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব করতে পারবে আর নিজের লাইফটাও নতুন করে গুছিয়ে নিতে পারবে। এসব ভেবে সূচনা নিজের মন স্থির করে, কিন্তু কিছুদিনের মধ্যে বাবা মায়ের শ্রাবণীর প্রতি একটা টান ও এক প্রকার বিস্মিত হয়। এই রকম সময়ে শ্রাবণীকে ওনারা এতটা আপন করে নিয়েছে দেখে সূচনা নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলে। ওর মাথায় দুষ্ট একটা বুদ্ধি চাপে। ও ইরাজকে বলে ইরাজের অফিসে শ্রাবণীকে একটা চাকরি দিতে।
শ্রাবণীর সার্টিফিকেটের ফাইলটা সূচনা ইরাজকে দিয়ে আসে। ইরাজ কিছুদিন যাবৎ শ্রাবণীকে ওদের বাড়িতে খেয়াল করছিল, কিন্তু গেস্ট ভেবে ওর ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি। সূচনাকে ফাইল দেওয়ার পর ও সূচনাকে জিজ্ঞেস করে। মেয়েটাকে সূচনা সাপসাপ গলায় বলে দেয়, সেটা তোর না জানলেও চলবে। তুই শুধু এইটুকু জেনে রাখ, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। এখন তুই ওকে চাকরি দিতে পারবি কিনা সেটা বল। শ্রাবণীর কোয়ালিফিকেশন দেখে ইরাজ ওকে চাকরি দিতে রাজি হয়ে যায়, আর ওর ব্যাপারে কিছু জানার ইচ্ছেও প্রকাশ করে না। মেয়েদের ব্যাপারে এমনিতে ওর ইন্টারেস্ট বরাবরই কম। তাছাড়া ওর বোনের সোশ্যাল ওয়ার্ক করার ব্যাড হ্যাবিট সম্পর্কে ওর ভালোই ধারণা আছে। সূচনা প্রায় অসহায় বিপদে পড়া মানুষদের বিভিন্নভাবে হেল্প করে থাকে। শ্রাবণীর ব্যাপারটাও ইরাজের কাছে এরকমই কিছু মনে হয়েছিল, তাই ও আর এই বিষয়ে মাথা ঘামালো না। সূচনাকে বলে দিল সামনের সপ্তাহে থেকে যেন মেয়েটা ওর অফিসে জয়েন করে। সূচনা এই ব্যাপারটা এসে শ্রাবণীকে বললে শ্রাবণী প্রথমে আপত্তি জানায়, কিন্তু তারপর সূচনার জেদের কাছে ওকে হার মেনে নিতে হয়। যতই হোক সূচনার প্রাণ বাঁচিয়েছে, নিজের টাকায় ওর ট্রিটমেন্ট করেছে, বিপদের সময় ওকে আশ্রয় দিয়েছে। তাই শ্রাবণী কিছুতেই চায় না সূচনা ওর কোনো কাজে কষ্ট পাক। সূচনার কথা রাখতেই ও চাকরি করেছে এবং এতদিন যাবৎ এই বাড়িতেই থেকেছে। শ্রাবণী এক গাদা ফাইল হাতে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে, রিক্সার জন্য অপেক্ষা করছে। ওর দু চোখের নিচে ডার্ক সাইকেল দেখা যাচ্ছে, ঘুমের সে বারবার হাই তুলছে। গতকাল সারা রাত জেগে ওই ফাইলগুলো কমপ্লিট করেছে। ফজরের নামাজের পর যাও বা একটু ঘুমিয়েছিল, তাও সকাল সকাল সূচনা ওর ফিয়ান্সের সাথে বক বকের শব্দে শ্রাবণীর সমস্ত ঘুম উড়ে গেছে, আর এখনও রাস্তায় দাঁড়িয়ে ঘুমে ঢুলছে। শ্রাবণীর ইচ্ছে করছে নিজের কপাল নিজেরই দেয়ালে ঠুকতে, কারণ প্রমোশন হওয়ার পর ওর কাজের চাপটা দ্বিগুণ হয়েছে। কেন যে কাজের প্রতি ও এতটা লয়ালিটি দেখাতে গেল? ও কাজের প্রতি এত লয়ালিটি না দেখালে ইরাজ ওকে প্রমোশনও দিত না, আর ওর মাথার উপর এত কাজের প্রেশারও আসতো না। শ্রাবণী এসব ভাবনার মধ্যে ইরাজ ফর্মাল পোশাকে আঙুলের মাথায় চাবি ঘোরাতে ঘোরাতে বাসা থেকে বের হয়ে আসলো। সকাল সকাল গেটের সামনে গাড়ি পার্ক করে ইরাজের ড্রাইভার শরীর খারাপের জন্য 2 দিনের ছুটিতে চলে গেছে। ইরাজ আঙুলের মাথায় চাবি ঘোরাতে ঘোরাতে ব্যস্ত পায়ে নিজের গাড়ির দিকে হাঁটছিল। তখনই ওর নজর যায় শ্রাবণীর উপর। শ্রাবণীকে এতগুলো ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ইরাজ ওর চোখে থাকা রোদ চশমা খুলে শ্রাবণীর দিকে এগিয়ে যায়। বেশ স্বাভাবিক গলায় বলে, চলুন, আপনাকে আজকে আমি ড্রপ করে দিচ্ছি। শ্রাবণী ঘুরে ইরাজের দিকে কঠিন দৃষ্টিতে দেখায়, রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? আমি আপনাকে বলেছি আমাকে ড্রপ করার জন্য? না, কিন্তু আপনি এতগুলো ফাইল হাতে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর তাছাড়া আমরা তো এক জায়গায় যাব, তাই ভাবলাম আপনাকে ড্রপ করে দিলে আপনি কিছুটা উপকার হবে। বেশ স্বাভাবিকভাবেই কথাটা বলল ইরাজ, কিন্তু ইরাজের কথায় শ্রাবণী যেন তেলে বিগুনে জ্বলে উঠল। চোখ মুখ শক্ত করে বলল, ও থ্যাংক ইউ সো মাচ, বাট আপনাকে আমার জন্য এতটা না ভাবলেও চলবে। আমি আপনার সাথে এক গাড়িতে যাওয়ার জন্য মোটেও ইন্টারেস্ট নই। শ্রাবণীর কথায় অপমানে ইরাজের মুখটা থমথমে হয়ে গেল। এর আগে ইরাজ কোনো কথা কখনো কেউ ওর মুখের ওপর এইভাবে রিভিউজ করে দেয়নি, যেটা একমাত্র শ্রাবণী করায় ইরাজের ইগো হার্ট হয়েছে। সাথে শ্রাবণীর এমন অ্যাটিটিউড দেখে ওর মেজাজও খারাপ হয়ে যায়। ইরাজ ক্রুদ্ধ স্বরে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আপনি নিজেকে কী ভাবেন বলুন তো? কোনো দেশের প্রেসিডেন্ট? ইরাজ ইমরোজ আপনাকে লিফটের জন্য জিজ্ঞেস করেছে বলে নিজেকে অতটাও স্পেশাল কেউ মনে করবেন না, ওকে? আপনার মতো মেয়েরা শুধু আমার অফিসের স্টাফ হওয়ারই যোগ্য। নিজেকে এর থেকে বেশি কিছু ভেবে এত অ্যাটিটিউড দেখানোর কোনো প্রয়োজন নেই। নেহাত আমার দিভাই আপনাকে থাকার জন্য শেল্টার দিয়েছে, আর আমাকে রিকোয়েস্ট করেছে আপনাকে একটা জব দেওয়ার জন্য। না হলে আমার অফিসে আপনাকে জব দেওয়া তো দূরের কথা, আমার বাড়ির দারোয়ানের পোস্টও আপনাকে আমি দিতাম না। শ্রাবণী একরাশ কোপ নিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। রাগে কাঁপতে কাঁপতে বলল, নেহাত সূচনাপুর কথা ফেলতে পারিনি বলে আপনার মতো একটা ডিসকাস্টিং ব্যক্তির অফিসে আমাকে জব করতে হচ্ছে। নইলে ইউ নো হোয়াট মিস্টার ইরাজ ইমরোজ, দরকার হলে আমি রাস্তায় ভিক্ষা করে খেতাম, তাও আপনার মতো একটা নিকৃষ্ট জঘন্য রুচিহীন মানুষের ছায়াও মারতাম না। কথাটা বলে শ্রাবণী আর 1 সেকেন্ড ওখানে দাঁড়ালো না। গটগট করে হেঁটে রাস্তার অপোজিটে দাঁড়িয়ে থাকা একটা রিক্সার দিকে চলে গেল। তারপর এক হাতের উল্টো পিঠ দিয়ে গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছতে মুছতে দ্রুত রিক্সায় উঠে গেল। রিক্সাওয়ালা অ্যাড্রেস জিজ্ঞেস করে দ্রুত রিক্সা টান দিলেন। পেছন থেকে একজোড়া ক্রুদ্ধ হিংস্র প্রতিশোধ পরায়ণ চোখ সে চলন্ত রিক্সাটা যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিক্সা ছুটে চলেছে তার দৃষ্টির গন্তব্যস্থলে। শ্রাবণী শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে।
ফাইলগুলো দু হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখেছে। ওর চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। যাকে নিয়ে ও অগণিত রাত জেগে অজস্র কল্পনা বুনেছে, তার তো ওকে এইভাবে অপমান করার কথা ছিল না। তার তো ওকে আগলে রাখার কথা ছিল। হ্যাঁ, সে তো এই কথাই দিয়েছিল যে সারা জীবন সে ওকে বট গাছের ছায়ার মতো আগলে রাখবে। যাকে দেখলে শ্রাবণী সবার আগে জড়িয়ে ধরার কথা ছিল, আজ তাকে দেখলেই ওকে নিজের চোখ ঘুরিয়ে নিতে ইচ্ছা হয়। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো আড়াল করতে হয়। কেন কেন এরকম হলো সব কিছু? কেন অতি আপন মানুষটা ওকে এইভাবে পর করে দিল? কেন ওকে দেখানো তার সেই স্বপ্নগুলোকে পূরণ করলো না? কেন ওকে দুই হাতে আগলে নেওয়ার বদলে ওকে এইভাবে দুঃখের সাগরে ভাসিয়ে ছেড়ে দিল? কেন বেঁচে থাকতেও সে এইভাবে ওকে জীবন্ত লাশ বানিয়ে দিল? শ্রাবণী এক হাতের তালু দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে নিল। এইসব প্রশ্নের আনসার ওর কাছে নেই। ও শুধু একটা কথাই জানে, ও একজন ধোঁকাবাজকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল। সে ওর ভালোবাসার সুযোগ নিয়ে ওকে একদম নিঃস্ব করে চলে গেছে। এখন শ্রাবণী শুধু ঘৃণা করে সেই মানুষটাকে। তার ছায়াও সহ্য করতে পারে না নিজের আশেপাশে। সারা জীবন এইভাবেই ও তাকে ঘৃণা করে যাবে। ইরাজ যতই ওর আশেপাশে থাকুক না কেন, ও কখনো দুর্বল হবে না ইরাজের প্রতি। এইসব ভেবে শ্রাবণী নিজের মনকে শক্ত করলো। হঠাৎই একটা গাড়ি ভীষণ স্পিডে এসে পেছন থেকে শ্রাবণী রিক্সাটাকে জোরে ধাক্কা দিল। সাথে সাথে শ্রাবণী ওর হাতে থাকা ফাইলগুলো নিয়ে হুমড়ি খেয়ে ছিটকে পড়ল রাস্তার পাশের ছোট্ট একটা গর্তের মধ্যে। রিক্সাওয়ালা পড়তে গিয়েও নিজের রিক্সা শক্ত করে চেপে ধরে নিজেকে সামলে নিলেন। গর্তের মধ্যে নোংরা পানি আর কাদা থাকায় শ্রাবণীর সাথে সাথে ওর ফাইলগুলো কাদা পানিতে ভিজে একদম মাখামাখি হয়ে গেল। শ্রাবণী উপর হয়ে পড়া অবস্থায় গর্ত থেকে কোনো রকমে মাথা তুলতেই দেখতে পেল রিক্সায় ধাক্কা দেওয়া গাড়িটা ভীষণ স্পিডে সাইড কাটিয়ে চলে যাচ্ছে। গাড়িটা অন্য কারো নয়, ইরাজের গাড়ি। শ্রাবণীর বুঝতে বাকি রইল না ইরাজ নিজের অপমানের রিভেঞ্জ নিতে ইচ্ছে করে ওর সাথে এমনটা করেছে। ইরাজের প্রতি রাগে ক্ষোভে শ্রাবণীর চোখটা জলজল করে উঠল। ইচ্ছে করলো ইরাজের কানে নিচে ঠাঁটিয়ে কয়েকটা চড় মারতে। শ্রাবণী কোনো রকমে নিজেকে সামলে ঘর থেকে ওঠার চেষ্টা করলো। উঠতে গিয়ে অনুভব করলো ওর দুই হাতের কোনোই এবং দু পায়ের হাঁটুতে অসম্ভব চলছে। ভালো করে গর্তটার তলানিতে তাকালেই দেখলো এখানে অনেকগুলো ইটের টুকরা রাখা হয়েছে। শ্রাবণী বুঝতে পারলো এতেই ওর হাত পায়ের আঘাত লেগেছে। আশেপাশে কিছু লোকজন দাঁড়িয়ে শ্রাবণীর অবস্থা দেখছে। রিক্সাওয়ালা দ্রুত শ্রাবণীর দিকে ছুটে এসে বাতিকব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, আপা আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? শ্রাবণী ব্যথায় নাক মুখ কুচকে রিক্সাওয়ালা দিকে তাকালো। ব্যথাতুর কণ্ঠে বলল, না, লাগেনি আমার। আমি ঠিক আছি। আপনি আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলেন সেখানে একটু নামিয়ে দিয়ে আসবেন ভাই। হো আপা, কেন দেব না? আমার ভুলের জন্যই তো আপনি এভাবে পড়ে গেলেন। চলেন আপনারে আপনার বাসায় দিয়ে আসি। শ্রাবণী মাথা নিচু করে ইরাজের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ইরাজ প্রায় 10 মিনিট যাবৎ শ্রাবণীকে যা নয় তাই বলে কথা শোনাচ্ছে বলতে এক প্রকার অপমান করছে। অপমানের মূল কারণ হচ্ছে সেই ফাইলগুলো এবং শ্রাবণীর অফিসে লেট করে আসা। আসলে তখন বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার রিক্সা নিয়ে অফিসে আসতে শ্রাবণী অনেকটাই লেট হয়ে গেছে। তারপর আজকের ওই ফাইলগুলো ওর ইরাজের কাছে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো ইরাজের সময় মতো জমা দিতে না পারায় ইরাজ ওকে নিজের বিখ্যাত ভাষণ শুনিয়ে অপমান করছে। যদিও ফাইলগুলো নষ্ট হওয়ার কারণ শ্রাবণী ইরাজকে শুরুতেই জানিয়েছে, আর ইরাজ নিজেও সেই কারণটা ভালো করেই জানে, কিন্তু তাও ইচ্ছে করেও শ্রাবণীকে কথা শুনিয়ে নিজের মনে ঝাল মেটাচ্ছে। অন্য সময় হলে হয়তো শ্রাবণীকে 2-4টা কথা শুনিয়ে দিত, কিন্তু এখন ইরাজ যেহেতু ওর অফিসের বস এবং কাজের গাফিলতির কারণে ওকে কথা শোনাচ্ছে, তাই চেয়েও শ্রাবণী ইরাজকে কিছু বলতে পারছে না। চুপচাপ দাঁত চেপে ইরাজের কথাগুলো ওকে হজম করতে হচ্ছে। কি ব্যাপার, এখনো জোকারের মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। আর আগামীকালের মধ্যে ওই সবগুলো ফাইল আমি আমার টেবিলে দেখতে চাই। কিভাবে কি করবেন আই ডোন্ট নো, ব্যাস এতটুকু মাথায় রাখবেন। কালকে অফিস আওয়ার শুরু হওয়ার সাথে সাথে ওই ফাইলগুলো যেন এখানে থাকে। নাও গেট লস্ট ফ্রম হিয়ার। কথাগুলো বলে ইরাজ ওর হাতে থাকা একটা ফাইল শ্রাবণীর মুখের ওপর ছুঁড়ে মারল। কর্কশ কণ্ঠে বলল, আর সাথে এটাও কমপ্লিট করবেন। যদি না পারেন তাহলে রিজাইন দিয়ে সোজা এখান থেকে বের হয়ে যাবেন। ইরাজ ফাইলটা এইভাবে ছুঁড়ে মারায় ফাইলের ভেতর থাকা পেপারসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে গেল। শ্রাবণী নীরবে হাঁটু গেড়ে ফ্লোরের উপরে বসে একে একে পেপারগুলো তুলে ফাইলে আটকে রাখলো। ওর দু চোখে অশ্রুকণা ছলছল করছে। শ্রাবণী কোনো রকম ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। ইরাজ চোখ বন্ধ করে তর্জনী আঙুল আর মধ্যমা আঙুল কপালে ঠেকিয়ে স্লাইড করছে আর রাগে ফুঁসছে। শ্রাবণীকে এত
অপদস্থ করার পরেও যেন তার রাগ কিছুতেই কমছে না। হঠাৎ কেবিনের দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করতেই ইরাজ ওর টেবিলের ওপর রাখা একটা পেপার ওয়েট হাতে নিয়ে দরজার দিকে ছুঁড়ে মারল। তারপর রেগে চেঁচিয়ে উঠল। আমার পারমিশন না নিয়ে ভিতরে ঢোকার সাহস হলো কিভাবে? ইরাজের এত জোরে চেঁচানোতে শ্রাবণী কেঁপে উঠল। ওর পেছনে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলে উঠল। হোয়াট হ্যাপেন ভাই, এত রেগে আছিস কেন? পরিচিত কারো কণ্ঠস্বর কানে আসতে ইরাজ চোখ খুলে সামনে তাকালো। বসা থেকে দাঁড়িয়ে তড়িৎ গতিতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে এগিয়ে গেল। বাতিকবাস্ত হয়ে বলল, আর ইউ ওকে রিশান? আই এম সো সরি, আমি একদমই বুঝতে পারিনি। রিশান নামটা শুনতেই শ্রাবণের কানের মধ্যে ঝুরঝিয়ে উঠল। ওর হাত জোড়া থমকে গেছে। অজানা আশঙ্কায় বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। ইরাজ এগিয়ে গিয়ে রিশানকে হাঁক করলো। অনুতপ্ত গলায় আবার বলল, আই এম ভেরি সরি ইয়ার, কোথাও লাগেনি তো তোর? নো, আই অ্যাম অ্যাবসলিউটলি ওকে, বাট তুই রেগে এমন অ্যাটম বম হয়ে আছিস কেন? পরে বলছি, তুই বস ওখানে। রিশান এগিয়ে গিয়ে ইরাজের চেয়ারের মুখোমুখি দুটো চেয়ার রাখা আছে, একটাতে পায়ের পর পা তুলে বসে পড়ল। ইরাজ রেগে ক্ষিপ্ত কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলল, হে ইউ, এই কয়টা পেপার তুলতে এতক্ষণ লাগে আপনার? কি করছেন আপনি ওখানে বসে? দেখছেন না আমার ফ্রেন্ড এসেছে এখানে? দ্রুত পেপারগুলো তুলুন আর এক্ষুনি বের হয়ে যান আমার কেবিন থেকে। ইরাজের কথায় এতক্ষণে রিশানের চোখ গেল এই কেবিনে উপস্থিত তৃতীয় ব্যক্তির দিকে। ও ঘাড় কাত করে শ্রাবণীর দিকে তাকালো, কিন্তু আফসোস, শ্রাবণ পিছনের অংশ ছাড়া আর কিছুই দেখতে পেল না। শ্রাবণী দ্রুত হাতে পেপারগুলো তুলে ফাইল আটকাতে লাগলো। অজানা ভয়ে ওর হাত পা কাঁপতে লাগলো। কি হবে এবার? রিশান তোর পিক দেখেছে, ইনফ্যাক্ট ওকে সামনেও দেখেছে। এখন যদি রিশান ওকে এখানে দেখে তাহলে তো শিওর ওকে চিনে ফেলবে আর ইরাজকেও বলে দিবে। এবার কি করবে ও? কিভাবে রিশানের চোখ এড়িয়ে এখান থেকে বের হবে? কথাগুলো ভাবতে ভাবতে শ্রাবণী পেপারগুলো ফাইলে ভরে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। তারপর রিশানের দিকে না তাকিয়ে দ্রুত কেবিন থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু আফসোস, রিশানের দৃষ্টি ওর দিকেই ছিল, তাই ওর চেহারার এক সাইড দেখতেই রিশানের কেমন যেন খটকা লাগলো। রিশান তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, 1 মিনিট দাঁড়ান। রিশানের কণ্ঠ কানে আসতেই শ্রাবণীর পাজোড়া থমকে গেল। বুকের মধ্যে হাতড়ে পেটা শুরু হলো। রিশান দ্রুত চেয়ার ছেড়ে উঠে শ্রাবণীর সামনে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে যেন রিশানের মাথায় বাজ পড়ল। শ্রাবণী শুকনো একটা ঢোক গিলে চোরা চোখে ওর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রিশান শকড হয়ে অস্পষ্ট স্বরে বলল, শুক্তারা, আপনি এখানে কি করছেন? রিশানের কথায় শ্রাবণী থতমত খেয়ে গেল। ইরাজ তাজ্জব হয়ে রিশানের দিকে তাকালো। শ্রাবণী তোতলাতে তোতলাতে বলল, শুক্তারা? কে শুক্তারা? আমি শ্রাবণী। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কথাটা বলে শ্রাবণী ওখান থেকে এক প্রকার ছুটতে পালালো। ইরাজ রিশানের দিকে এগিয়ে এসে খানিকটা রাগী কণ্ঠে বলল, মন খারাপ হয়ে গেছে তোর? ওকে শুক্তারা কেন বলছিস? ওর নাম শ্রাবণী, আমার অফিসের স্টাফ। রিশান অবাক দৃষ্টিতে ইরাজের দিকে তাকালো। দ্রুত কণ্ঠে বলল, শ্রাবণী না, ও শুক্তারা। দেখলি না আমি ওর নাম নেওয়ার সাথে সাথে ও কিভাবে পালিয়ে গেল? কিন্তু ও এখানে কিভাবে আসলো? ওর ফ্যামিলির লোকেরা তো সেই দিন ওকে নিয়ে চলে গিয়েছিল। ইরাজ রিশানকে ধমক দিল, বলল, শাট আপ রিশান, ও শুক্তারা হতেই পারে না, তোর কথা ভুল হচ্ছে। আমার কথা ভুল হচ্ছে না ইরাজ, ভুল তোর হচ্ছে। ওই হচ্ছে শুক্তারা, তুই বিশ্বাস করছিস না তো আমার কথা? ওয়েট, ওর পিক আছে আমার ফোনে, তোকে এক্ষুনি দেখাচ্ছি। কথাটা বলে রিশান তড়িঘড়ি করে প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করলো। গ্যালারি স্ক্রল করে কিছু মাস পেছনে যেতেই কয়েকটা ছবি জলজল করে উঠল, যেগুলো রিশান শুক্তারা আইডির পিক আপলোড দেওয়া কালীন সময়ে সেভ করে নিজের গ্যালারিতে রেখে দিয়েছিল। ও ইরাজকে এই ছবিগুলো দেখাতে চেয়েছিল, কিন্তু ইরাজ তখন এসবে তেমন ইন্টারেস্ট দেখায়নি। যখন ইন্টারেস্ট দেখিয়েছিল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তখন ইরাজকে এই পিকগুলো দেখালে ঝামেলা বাড়তো, বই কমতো না। তাই রিশান তখন অনেকটা ইচ্ছে করে ইরাজের থেকে পিকগুলো লুকিয়েছিল। রিশান ছবিগুলো বের করে ফোনটা ইরাজের হাতে ধরিয়ে দিল। ইরাজ অবাক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। একের পর এক শ্রাবণীর সব ছবিগুলো দেখতে লাগলো। রিশান ঘেমে নেই একাকার, ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, দেখ, এইটাই শুক্তারা। ওর প্রোফাইল পিকেরও স্ক্রিনশট আছে। বিশ্বাস না হলে সেগুলো দেখে নিতে পারিস। আমি তোকে আগে ওর পিক দেখাতে চেয়েছিলাম, কিন্তু তোর তো আগে ওর বিষয়ে কোনো ইন্টারেস্টই ছিল না, তাই দেখাইনি। যদি ওর পিকগুলো আগে দেখিয়ে নিতাম তাহলে আজকের আমাদের এই সিচুয়েশনে পড়তে হতো না।
কিন্তু এই মেয়ে তো সেই দিনই চলে গিয়েছিল, ও এখানে কিভাবে আসলো? রিশানের এইসব কথার মধ্যে ইরাজের হাত থেকে ঠাস করে ফোনটা ফ্লোরে পড়ে গেল। ইরাজ কয়েক কদম পিছনে গিয়ে ধপ করে একটা চেয়ারের উপর বসে পড়ল। রিশান খেয়াল করলো ইরাজকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। এসি রুমের মধ্যে কেমন দরদর করে ঘামছে, দুই চোখে রক্ত উঠে গেছে, অসুস্থ রোগীর মতো হাত পা কাঁপছে। রিশান দ্রুত পায়ে ইরাজের দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। বাতিক ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এমন করছিস কেন? ইরাজ অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, তাহলে শ্রাবণী আমার শুক্তারা? কিন্তু সেটা কিভাবে সম্ভব? শুক্তারার বাড়ির লোকেরা তো ওকে সেদিনই নিয়ে চলে গিয়েছিল। শ্রাবণ নিজের কেবিনে বসে হাঁসফাঁস করছে, টেনশনে ওর হাত পা জমে যাচ্ছে। এতক্ষণে রিশান নিশ্চয়ই ইরাজকে সবটা বলে দিয়েছে। সবটা শোনার পর নিশ্চয়ই ইরাজ খুব রেগে গেছে। কিন্তু এবার কি হবে? শ্রাবণী কিভাবে ইরাজের মুখোমুখি হবে? ও তো চায় না ওর শুক্তারা হিসাবে ইরাজের মুখোমুখি হতে। ও চায় না ইরাজ কখনো জানতে পারুক ওই সেই বোকা মেয়েটা যে একটা অচেনা ছেলেকে বিশ্বাস করে নিজের ঘর ছেড়েছিল, তার ভালোবাসায় অন্ধ হয়ে নিজের পরিবার ছেড়েছিল। শ্রাবণী চায় না ইরাজের কাছে বোকা সাজতে, চায় না ইরাজ জানতে পারুক শ্রাবণীই আসলে শুক্তারা। কিন্তু এখন তো কিছু করার নেই, অলরেডি সব শেষ হয়ে গেছে। ইরাজ হয়তো এতক্ষণে জেনেই গেছে ওই শুক্তারা। এবার কি করবে শ্রাবণী? চলে যাবে এখান থেকে? হ্যাঁ, সেটাই ভালো হবে। ইরাজের মুখোমুখি হওয়ার চেয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়াটাই ওর জন্য শ্রেয়। ও এমন কোথাও চলে যাবে যেখানে গেলে কখনো ওকে ইরাজের মুখোমুখি হতে হবে না, কখনো ওর ইরাজের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কথাগুলো ভেবে কাঁপা কাঁপা হাতে শ্রাবণী ওর ডেস্কের ওপর থেকে সেলফোনটা হাতে নিল, সূচনার নাম্বারে কল দিল। 3 বার রিং হতেই সূচনা কলটা রিসিভ করে ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ শ্রাবণী বলো। শ্রাবণী কান্না আটকে আসা কণ্ঠে ব্যতিক ব্যস্ত হয়ে বলল, আপু, রিশান এসেছিল, আমাকে দেখে নিয়েছে, চিনেও ফেলেছে। হয়তো এতক্ষণে ইরাজকেও সবটা বলে দিয়েছে। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে পারবো না আপু, আমি চলে যাচ্ছি। প্লিজ তুমি আমাকে খুঁজো না, সময় হলে আমি ঠিক তোমার সাথে চুপি চুপি এসে দেখা করে যাব। ভালো থেকো আপু। শ্রাবণীর কথা শুনে সূচনা আটকে উঠল, ব্যস্ত স্বরে বলল, হোয়াট? প্লিজ শ্রাবণী, পাগলামো করো না, তুমি বাড়িতে চলে এসো। ইরাজকে যা বলার আমি বুঝিয়ে বলবো। প্লিজ তুমি কোথাও যেও না। সরি আপু, ইটস টু লেট। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। কথাটা বলে শ্রাবণী ফোন কেটে দিল। তারপর দ্রুত ওর সাইড ব্যাগটা হাতে নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। পিছনে ঘুরে দরজার দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর পাজরা থমকে গেল। দরজার সামনে ইরাজ দাঁড়িয়ে আছে। ইরাজের তীর্যক দৃষ্টি শ্রাবণীর দিকেই নিবদ্ধ। ওর সারা মুখ কেমন রক্তিম হয়ে বিবর্ণ রং ধারণ করেছে, দু চোখে স্পষ্ট রাগের চিহ্ন। চোখের সামনে ইরাজকে রেখে শ্রাবণী শুকনো একটা ঢোক গেল। ওর চেহারায় আতঙ্ক ফুটে উঠল। ইরাজ এক দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে ধীরে ধীরে 1 পা 2 পা করে শ্রাবণীর দিকে এগিয়ে আসতে লাগলো। শ্রাবণী ভয়ে ওর ডেস্কের সাথে ঘেঁষে দাঁড়ালো। ইরাজ কিছুটা দূরে আসতেই ওর ফোন বেজে উঠল। ও শ্রাবণীর দিকে দৃষ্টি রেখেই পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরল। ও পাশ থেকে ব্যক্তিটি কি বলল তা শোনা গেল না। প্রত্যুত্তরে ইরাজ বলে উঠল, হ্যাঁ আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। ইরাজের কথা শুনে শ্রাবণীর চোখ তুলে তাকালো ওর দিকে। তাকাতেই ইরাজের সাথে শ্রাবণীর চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে শ্রাবণী নিজের দৃষ্টি নত করে নিল। ফোনের অপর পাশের ব্যক্তিটি আরও কিছু বলতেই ইরাজ বলে উঠল, চলে যাওয়াটা এত সহজ নাকি দিদি ভাই? যখন ভুল করে একবার এখানে চলে এসেছে তখন পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, তোমাকে এখানে আসতে হবে না, আমি ওকে নিয়ে আসছি। কথাটা বলে ইরাজ ফোনটা কেটে দিল। শ্রাবণী বুঝতে পারলো সূচনা কল দিয়েছিল। শ্রাবণী জড়সড় হয়ে ভীতিকর দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। ইরাজ এগিয়ে এসে একদম শ্রাবণীর মুখোমুখি দাঁড়ালো। ওর দিকে খানিকটা ঝুঁকে ওর কানের কাছে মুখ এনে লো ভয়েসে বলল, তো ম্যাম, কী নামে ডাকবো আপনাকে? শ্রাবণী নাকি শুক্তারা? আপনি তো আমাকে বলেছিলেন আপনার রিয়েল নেমই নাকি শুক্তারা, তাহলে এই শ্রাবণী নামটা কোথা থেকে আসলো? ইরাজের কথায় শ্রাবণীর বুকের মধ্যে ধক করে উঠল। ও বুঝতে পারল এই মুহূর্তে ও যদি ইরাজের সামনে দুর্বল হয় তাহলে ইরাজ ওকে আরও পেয়ে বসবে। তাই শ্রাবণী কোনো রকমে নিজেকে একটু ধাতস্থ করে কণ্ঠে খানিকটা জোর দিয়ে বলল, কোথা থেকে আসলো মানে? আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? আমার নাম তো শ্রাবণী। আর কি এই শুক্তারা? শুক্তারা কি কোনো মানুষের নাম হতে পারে নাকি? আপনি এই নামে আমাকে কেন রাখছেন? কথাটা বলে শ্রাবণী একদম কিছু না জানার ভান ধরলো। ইরাজ মুখ বাঁকিয়ে মুচকি হাসলো। তারপর শ্রাবণী 2 পাশ দিয়ে ডেস্কের ওপর 2 হাত রেখে ওর দিকে খানিকটা ঝুঁকে দাঁড়ালো, বলল,
ভীষণ বুদ্ধিমতী তুমি, সেই জন্যই তো আমার চোখে ধুলো দিয়ে তুমি এতদিন অবধি আমার সামনে রয়েছ, অথচ আমি তোমাকে চিনতেই পারিনি, তোমার কণ্ঠস্বর অবধি চিনতে পারিনি। কিন্তু আফসোস, বুদ্ধিমত্তার অধিকারী হলেও অভিনয়ে তুমি বড্ড কাঁচা শুক্তারা। ইরাজের মুখে তুমি আর শুকতারা সম্বোধন শুনে শ্রাবণী চমকে তাকালো ওর দিকে। ইরাজের ধারালো দৃষ্টি এখনো শ্রাবণীর দিকে নিবদ্ধ। শ্রাবণী এক পলক ইরাজের দিকে তাকিয়ে ওকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে খানিকটা দূরে সরিয়ে দিল। ইরাজের মুখে শুকতারা ডাক শ্রাবণীর বুকের মধ্যে কাটার মতো বিচ্ছে। হৃৎপিণ্ড যেন দলা পাকিয়ে গিয়ে বুকের মধ্যে অসহনীয় ব্যথা শুরু করেছে। শ্রাবণী কম্পিত কণ্ঠে খানিকটা উচ্চ স্বরে বলল, কে শুকতারা? কিসের শুকতারা? তখন থেকে কি শুকতারা লাগিয়ে রেখেছেন বলুন তো? আমি কোনো শুকতারা টুকতারা নই, আমি শ্রাবণী, বুঝতে পেরেছেন? বিশ্বাস না হলে আমার সার্টিফিকেট চেক করতে পারেন। ইরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। ওকে দেখেই বোঝা যাচ্ছে শ্রাবণীর একটা কথা ও গায়ে মাখেনি। শ্রাবণীর আগে ফোঁস করছে। ইরাজ ওর কাছে আসায় ও পুরো সব ক্ষত তাজা হয়ে উঠেছে। চোখের কাঁটা ভেঙে অশ্রু বেরিয়ে আসতে চাইছে। শ্রাবণী কোনো রকম নিজেকে সামলে কান্না জড়ানো কণ্ঠে বলল, সরুন সামনে থেকে, আমাকে যেতে হবে। কথাটা বলে শ্রাবণী দুটো পা চালিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইরাজকে ক্রস করে যেতে নিলেই ইরাজ খপ করে ওর হাত চেপে ধরল। তারপর মুখ বাঁকিয়ে হেসে বলল, যাবে তো, তবে আমার সাথে, আমার বাড়িতে। কথাটা বলে ইরাজ শ্রাবণীর হাত ধরে টেনে ওকে নিয়ে যেতে শুরু করলো। শ্রাবণী কিছু বলার চেষ্টা করেও বলতে পারলো না। অফিসের সবাই অবাক দৃষ্টিতে শ্রাবণী আর ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওরা ইরাজের এমন বিহেভিয়ারের কোনো কারণ খুঁজে পেল না। ইরাজ শ্রাবণীকে ট্রেনে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এসে ওকে এক প্রকার জোরপূর্বক নিজের গাড়িতে তুললো। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে ছুট লাগালো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যে 7:30 বাজে। ইরাজের মা আর শ্রাবণী ড্রয়িং রুমে বসে আছে। ইরাজের মায়ের হাতে ছোট্ট একটা মেডিকেল কটনের দলা, যেখানে অ্যান্টিসেপটিক লাগানো রয়েছে। উনি কটনের দলাটা নিয়ে শ্রাবণীর এক হাতের আঘাতপ্রাপ্ত অংশ ক্লিন করে দিচ্ছেন। শ্রাবণী দুটো হাতের দুই কোণের অংশ একদম ছিঁড়ে গিয়েছে, যেখানে রক্ত জমাট বেঁধে একদম শুকিয়ে গেছে। আসলে শ্রাবণী যখন সকালবেলা অ্যাক্সিডেন্ট করার পর বাসায় এসেছিল, তখন ও শুধু জামা কাপড় চেঞ্জ করে অফিসে চলে গিয়েছিল। তাড়াহুড়ো আর অতিরিক্ত টেনশনে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করার কথা ভুলেই গিয়েছিল। তারপর ইরাজ ওকে জোর জবরদস্তি করে অফিস থেকে নিয়ে আসার পর পুনরায় ওই দুটো হাতের কোনোই ইনজোর্ড জায়গা থেকে ব্লিডিং শুরু হয়। কিন্তু শ্রাবণী সেসবের তোয়াক্কা না করে পুরোটা দিন রুমের মধ্যে দরজা আটকে বসেছিল। ইরাজের মুখোমুখি হওয়া ভয়ে ও রুম থেকে বের হয়নি। সারাদিন নিচে না নামায় ইরাজের মা সন্ধ্যাবেলায় শ্রাবণীকে ডাকতে ওর আর সূচনার রুমের সামনে আসেন। শ্রাবণীর নাম ধরে কয়েকবার ডাকতেই ও এসে দরজা খুলে দেয়। দরজা খোলার পর ইরাজের মা খেয়াল করে শ্রাবণীর জামার দুই পাশে হাতের কোনোয় ব্লাড লেগে শুকিয়ে গেছে। উনি শ্রাবণীর জামার হাতা কোনোয়ের ওপর ওঠাতেই দেখেন দুই হাতের এমন করুণ অবস্থা। এইসব দেখে ইরাজের মা ঘাবড়ে যান। উনি শ্রাবণীকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। শ্রাবণী প্রথমে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও ইরাজের মা জোর করায় ওনাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বাধ্য হয়ে বলতে হয় শ্রাবণীকে। তবে অ্যাক্সিডেন্টটা যে ইরাজ করেছে সেটা শ্রাবণী ওনাকে বলেননি। উনি সব শুনে দ্রুত শ্রাবণীর জামা চেঞ্জ করিয়ে ওকে নিজে নিয়ে আসেন। তারপর ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজ, জিনিসপত্র, অ্যান্টিসেপটিক ও ওয়াইটমেন্ট নিয়ে সেখানে বসে পড়েন। আপাতত ইরাজের মা শ্রাবণীর এক হাতের কোনোয় ব্যান্ডেজ করে দিচ্ছেন, আর সেই ব্যক্তি অ্যাক্সিডেন্টটা করেছে তাকে অনবরত বকা দিয়ে যাচ্ছেন। শ্রাবণী সব শুনেও কিছু বলছে না। কী বা বলবে, ও তো ব্যথাতেই কুকড়ে আছে। যদিও ইরাজের মা খুব সাবধানেই ব্যান্ডেজ করেছেন, কিন্তু তবুও ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক আর ওয়াইনমেন্ট লাগানোর জন্য সেখানে অসম্ভব জ্বালা করছে। শ্রাবণী না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। ইরাজের মা এক হাতে ব্যান্ডেজ করে শ্রাবণীর ওপর পাশে গিয়ে বসলেন। তারপর ওর অন্য হাতেও ব্যান্ডেজ করা শুরু করলেন। উনি কটনে অ্যান্টিসেপটিক লাগিয়ে ক্ষতস্থানে একটুখানি ছোঁয়াতেই শ্রাবণী ব্যথায় কুকিয়ে উঠল। ওর মুখ থেকে ব্যথাতুর শব্দে চোখ জোড়া বন্ধ করে ও সোফার সাথে শরীর এলিয়ে দিল। ওর দুচোখের কার্নিশ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। শ্রাবণীকে এত কষ্ট পেতে দেখে ইরাজের মা মমতাময়ের স্বরে বললেন, কষ্ট করে আর একটু সহ্য করে নাও মা, না হলে এখনও ব্যান্ডেজ করতে না পারলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে। কথাটা বলে উনি আলতো হাতে শ্রাবণীর চোখের পানি মুছিয়ে দিলেন। তারপর আগে কিরমির করতে করতে বলে উঠলেন,